তাহলে আজকের ক্লাসটা এখানে শুরু হচ্ছে। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্টিল ক্যালকুলেশন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে 2A স্ল্যাবটা আমরা দিয়েছি, ডিজাইন করছি, সেটার ডেপথ প্রোভাইডেড, অর্থাৎ প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ সেটা রিকোয়ার্ড থেকে বেশি আছে, সো কোনো সমস্যা নাই, ডেপথ ইজ ওকে। এখন আমরা দেখবো স্টিল ক্যালকুলেশন। সো স্টিল ক্যালকুলেশন এই দুইটা ফর্মুলা আমাদের সবারই জানা আছে, এবং এখানে প্রত্যেকটা সিম্বল কি অর্থ বহন করে আমরা তাও জানি। যেমন এস হচ্ছে স্টিল এরিয়া, এমইউ আলটিমেট মোমেন্ট, ফাই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, ডি ইফেক্টিভ ডেপথ অর্থাৎ প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ, এ হচ্ছে ডেপথ অফ রেক্টাঙ্গুলার স্ট্রেস ব্লক, এটসেট্রা। আর সো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শর্ট ডিরেকশন থেকে স্টিল ক্যালকুলেশন শুরু করছি। আমাদের টোটাল মোমেন্ট ছিল 6 রকম। শর্ট ডিরেকশন বরাবর 3 রকম মোমেন্ট, ডিসকন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট, মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট এবং কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট। আর লং ডিরেকশন বরাবর 3 রকম মোমেন্ট ছিল, সেম, ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ, তারপরে হচ্ছে মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট আর কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট। এই 6 রকম মোমেন্টের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করব 6 বার। সো প্রথমে আমরা শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ থেকে শুরু করছি। মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ এগুলো কি ব্যাখ্যা করছে, মানে করা হয়েছিল ক্লাসে? মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ এগুলো বলছিলাম স্যার, এগুলো বলছিলেন স্যার। আচ্ছা, ঠিক আছে। সো মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে আমরা স্টিল ক্যালকুলেশন শুরু করছি। এটা যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে, কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস এজ এক জায়গা থেকে শুরু করলেই হলো। আচ্ছা, সো মিড স্প্যানের মোমেন্ট ছিল হচ্ছে 46,000 সামথিং পাউন্ড ইনটু ইঞ্চি, ঠিক আছে। সো এই মোমেন্টের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করব। সো এখানে আইটারেশনের মাধ্যমে স্টিল ক্যালকুলেশন করতে হবে। সো আইটারেশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা টেবিল ড্র করব, এবং এগুলো সবই বলা হয়েছিল। আমরা দেখছিলাম যে আমরা 1 স্ল্যাবে 2 ধাপে আমরা আইটারেশন করেছিলাম এবং অ্যান্সার কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছিল। এখানে আমরা একটু যদি খেয়াল করি দেখতে পাচ্ছি যে 2 ধাপের জায়গায় যদি আমরা 3 ধাপে করি, অর্থাৎ 3টা ট্রায়াল যদি আমরা দেই, তাহলেও কিন্তু আসলে একই কথা দেখা যাচ্ছে। এ এর মান আমরা লাস্টের ধাপে কিন্তু সেই একই মানই পাচ্ছি, 0.273। আবার স্টিল এস এর মানও কিন্তু আসলে চেঞ্জ হয় নাই 3 নাম্বার ট্রায়ালে। সো পরীক্ষাতে আসলে 2টা ট্রায়াল দিলেই দ্যাটস এনাফ। আচ্ছা, তো এখান থেকে আমরা পাইলাম আমরা ঠিক আগের মতো আইটারেশন করব। আমি আগে যে পদ্ধতি বলেছিলাম, এর মান 1 ধরে আমরা শুরু করব, এবং যখন এই 2টা মান যখন কাছাকাছি চলে আসবে, এই 2টা মান একদমই কাছাকাছি, তখন আমরা বন্ধ করে দিব। তাহলে এখান থেকে আমরা পাইলাম এস সমান 0.186 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এবং এগুলো আমি সবই বলেছি যে কিভাবে ইঞ্চি স্কোয়ার পার ফিট থেকে কিভাবে আসলে স্পেসিং বের করতে হয়, এগুলো আমি সবই দেখিয়েছি। সো আমরা শর্ট ডিরেকশনে 12 মিলিমিটার বার ব্যবহার করছি, এবং স্পেসিং আমরা রাখলাম হচ্ছে 12.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা এতটুকু আমরা স্যার, রেখে দিলাম, এটা আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব, ঠিক আছে। হ্যালো হ্যাঁ, বলি। হ্যালো স্যার। স্যার, এখানে যে 12 মিলিমিটারে আমরা যে ক্রস সেকশনাল এরিয়া যেটা 0.20 ধরছি স্যার, স্যার রাইট। ওইটা কিভাবে বের করলাম? স্যার, যদি 12 মিলিমিটার ছাড়া 16 মিলিমিটার হইতো তাইলে কি হইতো? মানে এটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার। 12 মিলিমিটার হচ্ছে নাম্বার 4 বার, নাম্বার 4। হ্যাঁ 10 মিলিমিটার হচ্ছে হ্যাঁ নাম্বার 3 বার, 12 মিলিমিটার হচ্ছে নাম্বার 4 বার, 16 মিলিমিটার হচ্ছে নাম্বার 5 বার, ঠিক আছে। 20 মিলি হচ্ছে জি স্যার। নাম্বার 6, এভাবে। তো 12 মিলিমিটার মানে নাম্বার 4, যেহেতু তার মানে নাম্বার 4 বারের ক্রস সেকশনাল এরিয়া কত হয়, 0.2 ইঞ্চি স্কোয়ার। এটা আমরা কিভাবে বের করি? খুব সিম্পল। নাম্বার 4 বারের ডায়ামিটার কত, 4/8 ইঞ্চি বা 0.5 ইঞ্চি। সো কোনো একটা বারের ডায়ামিটার যদি আমরা আমাদের জানা থাকে, তাহলে খুবই সিম্পল, ক্রস সেকশনাল এরিয়া আমরা কিভাবে বের করব? একটা বৃত্তের ক্ষেত্রফল কত, π/4d², অর্থাৎ π/4 ইন্টু 0.5 স্কোয়ার। এটা করলেই আমরা পাই পেয়ে ডি যাব স্কয়ার। πd স্যার, স্কোয়ার ওই বাই সূত্রে 4। বসালে আমাদের মান বেরোই আসবে। রাইট, ওকে ঠিক স্যার। আছে।
এটা আসে হচ্ছে 0.196, সো 0.196 আর 0.20 একই কথা। সো আমরা স্পেসিং 12.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার এতটুকু রেখে দিলাম, এটা আমরা পরবর্তীতে ফাইনাল করব। ওকে, তাহলে মিড স্প্যানের জন্য আমরা স্পেসিং বের করে ফেললাম, এই যে এই মোমেন্টের জন্য করলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি কন্টিনিউয়াস প্রান্তে। শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট হচ্ছে 75,000 সামথিং। সো আমরা এখন 75,000 এই মোমেন্টের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করছি, ঠিক আছে। সো এখানে সে একই কথা আবার বলছি যে আইটারেশন বারবার করার দরকার নেই, আইটারেশন আমরা একবার করব, প্রথম যে কোনো একবার করব, এবং এরপরে যতবারই স্টিল ক্যালকুলেশন করতে হবে সব ক্ষেত্রে আমরা ধরে নিব এর মান হচ্ছে এইটা, অর্থাৎ লাস্টে যে আমরা মানটা পাবো, যেমন এখানে 3টা ট্রায়াল দেওয়া হয়েছে, তাহলে লাস্টে আমরা কোন মানটা পেয়েছি এইটা, তাহলে এখন থেকে আমরা এর মান ধরে নিব 0.273 ইঞ্চি, ঠিক আছে। তাহলে যদি এইটা ধরে নিই তাহলে তো আর কোনো সমস্যাই নেই, তাহলে আমরা নাম্বার 1 ইকুয়েশনে আমরা এ এর মানটা বসাই দিব। আর আলটিমেট মোমেন্ট এম ইউ তো জানাই আছে, এটা হচ্ছে 75,000। বি কেয়ারফুল দ্যাট এখানে এম ইউ এর মোমেন্ট, এই মোমেন্টের ইউনিট হচ্ছে, দেখো পাউন্ড ইনটু ইঞ্চি না, কিন্তু এটা কিন্তু কিপস ইনটু ইঞ্চি। 1000 দিয়ে এখানে ভাগ করে বসানো হয়েছে, এর কারণটা কি, কারণ নিচে বসানো হয়েছে 60 কেএসআই, অর্থাৎ নিচে যেহেতু আছে কিলো পাউন্ড এবং ইঞ্চি, তাই উপরেও আছে কিলো পাউন্ড এবং ইঞ্চি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এরপর আমরা 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং বের করে ফেললাম সেই একই আগের পদ্ধতিতে। যেমন এখানে যদি সে 10 মিলিমিটার বার হতো, তখন এখানে ক্রস সেকশনাল এরিয়া এখানে 0.2 এর জায়গায় কত হইতো, 0.11। আবার যদি এখানে 16 মিলিমিটার বার হতো, তখন এখানে হতো হচ্ছে 0.31, এভাবে আর কি। সো 7.9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা রেখে দিলাম এই পর্যন্ত। এরপরে আমরা একই কাজ বারবার করব, আমার নতুন করে বলার আসলে কিছুই নাই। ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট হচ্ছে 15,000 সামথিং, এই মোমেন্টের জন্য আমরা স্টিল বের করে ফেললাম একই পদ্ধতিতে, এবং একই পদ্ধতিতে আমরা 12 মিলিমিটার বারের জন্য স্পেসিং বের করলাম 38.7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে শর্ট ডিরেকশনের 3টা প্রান্তে আসলে মোমেন্ট বের করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যাচ্ছি লং ডিরেকশনে, প্যারালাল টু দ্য লং, মানে যে লং মানে কি দীর্ঘ, অর্থাৎ সবচেয়ে বড় যে সাইডটা আছে সেই সাইডের প্যারালালে আমরা স্টিল ক্যালকুলেশন করছি বা লং ডিরেকশনে। এখন আমরা সবাই হয়তোবা জানি যে লং ডিরেকশন বলো বা শর্ট ডিরেকশন বলো, 2টা করে স্ট্রিপ থাকে। শর্ট ডিরেকশনও 2টা স্ট্রিপ, লং ডিরেকশনও 2টা স্ট্রিপ, একটা হচ্ছে মিডল স্ট্রিপ আর একটা হচ্ছে কলাম স্ট্রিপ। মিডল স্ট্রিপ মানে যে স্ট্রিপের মধ্যে ম্যাক্সিমাম মোমেন্টটা সেম থাকে, একই থাকে। আর কলাম স্ট্রিপ মানে হচ্ছে যে স্ট্রিপের মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট কমে যায় আর কি, 2/3 হয়, 2/3 হয়। সো কলাম স্ট্রিপের জন্য যে মোমেন্ট এবং যে স্পেসিং, এইটার জন্য আমাদের স্টিল ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, আমরা শুধুমাত্র মিডল স্ট্রিপের জন্য স্টিল ক্যালকুলেশন করে থাকি। আচ্ছা, সো মিডল স্ট্রিপের মিড স্প্যান, লং ডিরেকশনের মিড স্প্যানে হচ্ছে মোমেন্ট স্যার অনেক নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা, মিডল স্ট্রিপের মিড স্প্যানে মোমেন্ট হচ্ছে 38,000 সামথিং আর কি, দেখতেই পাচ্ছি আমরা এই মোমেন্টটা। সো এই মোমেন্টের জন্য এখন আমরা স্টিল ক্যালকুলেশন করছি সেম পদ্ধতিতে। নাম্বার 1 ইকুয়েশনে আমরা শুধু মানগুলো বসাই দিচ্ছি, এবং স্মল এ এর মান আমরা প্রথমবার আইটারেশনে যা পেয়েছি ওইটাই ধরে নিলাম। সো ঠিক আছে, তাহলে স্টিল এরিয়া আমরা বের করে ফেললাম, এবং একইভাবে 10 মিলিমিটার বারের জন্য আমরা স্টিলের স্পেসিং বের করে ফেললাম। এখানে লং ডিরেকশনে একটা এক সাইজ ছোট বার এখানে ব্যবহার করা হয়েছে আর কি, ঠিক আছে। অর্থাৎ সাধারণত শর্ট ডিরেকশনের বারের উপরে সবসময় বসানো হয় লং ডিরেকশনের বার, রাইট। সো আবার লং ডিরেকশনের মোমেন্টও তুলনামূলকভাবে কম থাকে। সো সে কারণে অনেক ক্ষেত্রে কিন্তু শর্ট ডিরেকশনের বার থেকে লং ডিরেকশনের বারের সাইজ কি একটু ছোট হয়, ডায়ামিটার একটু ছোট হয়ে থাকে। বা এখানে যদি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ডিজাইনার যদি প্রেফার করে যে না, সে আসলে 12 মিলিমিটার বারই প্রোভাইড করবে, সো এখানে কোনো ভুল নাই, ঠিক আছে। তার মানে স্যার আমরা 12 মিলিমিটার দিয়ে করলে কোনো ভুল হবে না? নো 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 নো। তো
তবে কখনোই আমরা প্রেফার করব না যে শর্ট ডিরেকশন থেকে লং ডিরেকশনের স্টিলটা বেশি মানে মোটা হবে, দ্যাট মিনস এর ডায়ামিটার বেশি হবে, এটা আমরা কখনোই প্রেফার করব না। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো তাহলে আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যদি এখানে আমরা 12 মিলিমিটার বার ব্যবহার করতাম তাহলে এখানে স্পেসিং আসতো হচ্ছে 15.5, 15.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সো দিস ইজ টু মাচ। ঠিক আছে? সো যেহেতু লং ডিরেকশনে মোমেন্ট কম হওয়ার কারণে স্টিলের এরিয়াও কিন্তু তুলনামূলক কম আসে। আর যদি কোনো ভগ্নাংশের নিচে যদি ছোট সংখ্যা থাকে তার মানে কি ভগ্নাংশের মান কিন্তু এমনিতেই বড় হয়। সো এখানে 12 মিলিমিটার বার ব্যবহার করলে স্পেসিংটাও একটু বেশি বেশি আসবে। ঠিক আছে? সো আমরা কি জানি যে যত কম ডায়ামিটারের বার ব্যবহার করব স্পেসিং তত কম আসে, আর যত মোটা বার তত স্পেসিং সাধারণত বেশি আসে আর কি। ওকে, সো একইভাবে আমরা কন্টিনিউয়াস প্রান্তে, লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত অর্থাৎ মোমেন্ট হচ্ছে 63,000 সামথিং। এই যে এই মোমেন্টের জন্য আমরা, এই নেগেটিভ মোমেন্টের জন্য আমরা স্টিল ক্যালকুলেশন করলাম একইভাবে, এবং এখানে আমি একই ক্যালকুলেশন আর বারবার দেখাই নাই, সেম ভাবে 1 নাম্বার ইকুয়েশনে আমরা এই মানটা বসাই দিব। ঠিক আছে? শুধুমাত্র মোমেন্টের জায়গাতে এই মানটা বসবে, তাহলে আমরা স্টিলের এরিয়া পেয়ে যাব এত, এবং 10 মিলিমিটার বারের জন্য 10 মিলিমিটার বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার, তার জন্য আমরা স্টিলের স্পেসিং পেয়ে যাব 5.2 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমরা এভাবে রেখে দিব আপাতত। এবার ডিসকন্টিনিউয়াস কেস, তার বলার কিছুই নাই, সেম ভাবে আমরা ডিসকন্টিনিউয়াস প্রান্তের যে মোমেন্ট আমরা ক্যালকুলেশন থেকে পেয়েছি সেইটার জন্য স্টিল এরিয়া এবং স্পেসিং আমরা বের করব। 25 ইঞ্চি, এটা আমরা এখানে রেখে দিলাম। আমাদের লাস্ট স্টেপ অফ ক্যালকুলেশন সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। আমরা দেখেছিলাম যে ওয়ান ওয়ে স্ল্যাবের ম্যাক্সিমাম স্পেসিং দুই রকম হয়, একটা হচ্ছে মেন বারের জন্য 3T or 18 ইঞ্চি, আর ডিস্ট্রিবিউশন বারের জন্য 5T or 18 ইঞ্চি। কিন্তু টু ওয়ে স্ল্যাবে সবই যেহেতু মেইন বার, তাহলে এখানে ম্যাক্সিমাম স্পেসিং একই রকম হবে, কিন্তু ম্যাক্সিমাম স্পেসিংটা কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের স্পেসিং থেকে আলাদা, ম্যাক্সিমাম স্পেসিং থেকে আলাদা। টু ওয়ে স্ল্যাবের জন্য এটা হচ্ছে 2T or 18 ইঞ্চি। এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। যেমন এখানে আমাদের স্ল্যাবের টোটাল থিকনেস ছিল 6 ইঞ্চি, তাই 2T এর মান আসছে 12, আর 18 তো কনস্ট্যান্ট, তাহলে 12 আর 18 এর মধ্যে ছোটকে অবশ্যই 12। তাই আমাদের এই টু ওয়ে স্ল্যাবের এই প্যানেল এ এর জন্য, মানে যে প্যানেলটা আমরা ডিজাইন করছি তার জন্য ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি। দুইটার মধ্যে যেটা ছোট সেটা সবসময়। ঠিক স্যার আছে? আমাদের স্যার বলি। ডিসকন্টিনিউয়াসের যে আমাদের স্পেসিংটা, এটা অত কমাই দিলাম কেন স্যার? আমাদের তো আসছিল 25.4, সো আমরা 18 তো রাখতে পারতাম স্যার। আচ্ছা, আমি এখন ওই পর্যন্ত যাইনি। ঠিক আছে? আমি বলেছি যে আপাতত আমরা এইটুকু রাখলাম, স্পেসিং আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব। সো আমি এখন বলবো, তাহলে আমরা পাইলাম ঠিক আছে। যে আমাদের এই টু ওয়ে স্ল্যাবের ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ কোনো অবস্থাতেই 12 ইঞ্চি থেকে বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা এক এক করে এখন স্পেসিং ফাইনালাইজ করি। যেমন প্রথমে যদি এইটা দেখি, আমরা এখানে আসছিল 25 ইঞ্চি, কিন্তু টু ওয়ে স্ল্যাবের আমাদের এই স্ল্যাবের জন্য, এই প্যানেলের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে মাত্র 12 ইঞ্চি, অর্থাৎ এর বেশি স্পেসিং হতে পারবে না। সো সে কারণে আমরা এখানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা দিয়ে দিলাম। এখানে 18 ইঞ্চি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে 2T or 18 ইঞ্চি, এই দুইটা থেকে ফাইনালাইজ হয়েছে কোনটা? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। দুইটা থেকে যেটা ছোট সেটা ম্যাক্সিমাম স্পেসিং হবে। এটা তো দুই রকম হতে পারে না, যে কোনো একরকম হবে। যদি 2T এর মান সে কথার কথা 21 হইতো, তখন আমরা নিতাম হচ্ছে 18 ইঞ্চি। সো তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম স্পেসিংটাই প্রোভাইড করে দিলাম। এরপর দেখি 5.2 ইঞ্চি, এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে অনেক কম আছে, সো কোনো সমস্যা নেই, আমরা 5 ইঞ্চিও রাখতে পারি। আবার আমরা চাইলে এটাকে একটু কমায় সুবিধাজনক অবস্থায় আনতে পারি। যেমন সাধারণত ফিল্ডে কিন্তু 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 12 ইঞ্চি এই স্পেসিং গুলা প্রেফার করা হয় আর কি। সো সে কারণে আমরা স্পেসিংটাকে একটু কমায় 4 ইঞ্চিতে নিয়ে আসলাম। ঠিক আছে? বোঝা গেছে?
এখানে যদি কোনো ইঞ্জিনিয়ার প্রেফার জি করে স্যার। যে না সে আসলে এত কম স্পেসিং সে দিতে চায় না, সে আসলে 6 ইঞ্চি দিবে, অর্থাৎ 5.2 আর 6 এই দুইটা কিন্তু একদমই কাছাকাছি। যদিও নিয়ম হচ্ছে স্পেসিং কে সবসময় কমায় আনতে হয়, তারপরেও 5.2 এর জায়গায় যদি কেউ 6 দেয়, সো এটা আসলে মেজর কোনো ভুল হবে না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা আসছি মিড স্প্যানে। মিড স্প্যানের 8.5, এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম আছে, সো কোনো সমস্যা নাই। এটাকে আমরা এরকমও রাখতে পারি, কিন্তু আমরা অবশ্যই এটাকে সুবিধার্থে, আমাদের স্টিল প্লেসমেন্টের সুবিধার্থে আমরা এটাকে রাউন্ড ডাউন করব, 8 ইঞ্চি লিখবো। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 38 ইঞ্চি, এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি, সো এটা কোনোভাবেই দেওয়া যাবে না। তাই এখানে আমরা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি, এটাই আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 7.9 ইঞ্চি। দেখো এটাকে কিন্তু 7 ইঞ্চি করতে পারতাম আমরা, বা 6 ইঞ্চিও করতে পারতাম, কোনো মেজর ফল্ট হইতো না। কিন্তু 7.9 আর 8 এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্স নাই বললেই চলে। বাস্তব জীবনের সাপেক্ষে এই দুইটার ডিফারেন্স নাই বললেই চলে। সো যেহেতু 8 ইঞ্চি একটা সুবিধাজনক, মানে একটা কনভেনিয়েন্ট বা সুবিধাজনক একটা নাম্বার স্পেসিং এর জন্য, সো আমরা 7.9 এর জায়গাতে আমরা 8 ইঞ্চি লিখলাম। ঠিক আছে। আচ্ছা, এন্ড ফাইনালি 12.9 ইঞ্চি, এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি আসছে, সো এটা কোনোভাবে আসলে দেওয়া যাবে না। তাহলে এটা আমরা ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি লিখে দিলাম। তাহলে আমরা 6টা স্পেসিং কিন্তু ফাইনালাইজ করে ফেললাম। ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টিল প্লেসমেন্ট করব। পুরো স্ল্যাবের স্টিল গুলোকে আমরা স্পেসিং অনুসারে অ্যাডজাস্ট করে আমরা বসাবো। সো স্টিল স্যার প্লেসমেন্টের আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই মোমেন্টের যে ভ্যারিয়েশন সেটা। আচ্ছা, এটা কি আমরা ব্যাখ্যা হ্যালো করেছিলাম স্যার। এই ফিগারটা? হ্যাঁ, বলি আমরা। না না স্যার। স্যার আমাদের ওই উপরে যে স্পেসিং গুলো বের করছি, স্যার ওখানে যদি আমরা ম্যাক্সিমাম স্পেসিংটা আগে বের করতে চাই, সেটা কি বের করতে পারবো না স্যার? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম সবার স্পেসিং প্রথমে তো আগেও আমরা বের করা যাবে, সমস্যা নেই কোনো। ওইটা যদি সবাই আগে বের করতে পারি, তাহলে তো আর স্যার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা স্পেসিংটা মানে ম্যাক্সিমাম যেটা সেটা জানতে পারবো, এর জন্য সহজে দিতে পারবো আর কি। এই কথা, ঠিক আছে, এটা আগে বের করলেও যা, পরে বের করলেও তাই, সো কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এই ফিগারটা আমরা ব্যাখ্যা করেছিলাম? না স্যার। না স্যার। কেন? এইটাই তো হচ্ছে মিডল স্ট্রিপ আর কলাম স্ট্রিপের ব্যাখ্যা। তাহলে তোমরা যে একটু আগে বললে যে আমি মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ ব্যাখ্যা করে ফেলছি, স্যার স্যার করছিলেন স্যার, মনে নাই। করছিলেন স্যার, এখান থেকেই তো এই এম এর মান বের করছিলাম স্যার। এখান থেকে এম এ এর মান বের করেছিলাম? কখনোই না। তোমরা কি কেউ গত ক্লাসের ভিডিও দেখে না আসছো স্যার, আদৌ? এটা সে করেন না স্যার। চ্যাপ্টার নাম্বার 13, নিলসন স্যারের 15th এডিশনের বই, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ টু স্ল্যাবস। সো এই চ্যাপ্টারে একটা ফিগার আছে, পেজ নাম্বার 392-তে, 392। এখানে দুইটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা ফিগার সম্পর্কে আইডিয়া আছে? আইডিয়া নাই কারোর? না কারণ এটা না আমি স্যার। আসলে দেখাই নাই। সো ওই ফিগার দেখানোর জন্য আসলে এই ফিগারটা সবার আগে দেখা দরকার। এখানে আমরা খেয়াল করি যে এখানে প্রথমে বাম দিকের ফিগারটা খেয়াল করি, ভেরি কেয়ারফুল। এই জিনিসটা সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে বলা আছে যে মোমেন্টস এন্ড মোমেন্ট ভ্যারিয়েশনস ইন এ ইউনিফর্মলি লোডেড স্ল্যাব উইথ সিম্পল সাপোর্টস অন ফোর সাইডস। মানে একটা ইউনিফর্মলি লোডেড স্ল্যাবে মোমেন্ট এবং মোমেন্টের ভ্যারিয়েশন এখানে দেখানো আছে। একটা হচ্ছে মোমেন্ট আর একটা হচ্ছে মোমেন্টের ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন মানে পার্থক্য। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে চারটা প্রান্তে আসলে সিম্পল সাপোর্ট এখানে দেখানো আছে। সিম্পল সাপোর্ট হইলে আমরা জানি যে একটা স্ল্যাবে যদি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হয় তাহলে দুই প্রান্তে কিন্তু মোমেন্ট জিরো হয়। সো আমরা দেখতে পাচ্ছি দুই প্রান্তে মোমেন্ট জিরো। যাই হোক, সো নাম্বার এ ফিগারটা হচ্ছে শর্ট ডিরেকশনের মোমেন্টের জন্য। এখানে আমরা সে মনে করো আমরা চাচ্ছি যে শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে, বা শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মানে বেন্ডিং মোমেন্ট বের করতে চাচ্ছি আমরা সে।
তাহলে আমরা কি করব, আমরা এইটা হচ্ছে শর্ট ডিরেকশন এল এ, তাহলে আর এইটা হচ্ছে এল বি লং ডিরেকশন। সো আমরা কি করব, আমরা হচ্ছে একদম মিড পয়েন্টে অর্থাৎ লং ডিরেকশনের মিড পয়েন্টে আমরা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, এবং একটা ইউনিফর্মলি লোডেড স্ল্যাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অবশ্যই একটা 2 ডিগ্রি কার্ভ হবে। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ভ, তাই না? আমরা সবাই এই শেপের সঙ্গে পরিচিত আছি। সো এইটা হচ্ছে এম এ অ্যালং 1 1, অ্যালং মানে বরাবর, তার মানে 1 1 বরাবর এম এ। এটা আর এখানে যে সর্বোচ্চ মোমেন্টটা পাচ্ছি মিড স্প্যানে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এম এ ম্যাক্স। ঠিক আছে? সো এখন চিন্তা করো যে এটা আমরা মিড পয়েন্টে ড্র করেছি বলে, লং ডিরেকশনের মাঝখানে ড্র করেছি বলে আমরা একটা সর্বোচ্চ মোমেন্ট পাইলাম এম এ ম্যাক্স। সো যদি এখন আমরা চাইতাম যে না, আমরা এখানে না, আমরা মোমেন্টটা বার করতে চাই এইখানে, এই লোকেশনে, তাহলে যদি আমরা এই লোকেশনে ডায়াগ্রামটা ড্র করি, সেম ডায়াগ্রাম যদি ড্র করতে চাই 2 ডিগ্রি কার্ভ, তাহলে এখানেও কি আসলে এম এ ম্যাক্সটা এতটুকু আসবে? এতটুকু আসবে না, এখানে কিন্তু কম আসবে। আবার যদি আমরা এই কর্নারে বের করতে চাই, ধরো যে এইখানে, তাহলে এইখানে কিন্তু এই সর্বোচ্চ মোমেন্ট এম এ ম্যাক্স এর পরিমাণটা আরেকটু কম আসবে। ঠিক আছে? বা যদি আমরা সেন্টার থেকে ওইদিকেও যাই, সে আমরা কথার কথা এইখানে আমরা মোমেন্ট বের করতে চাচ্ছি এই লোকেশনে, তাহলে এই লোকেশনে যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, তখন কিন্তু এই এম এ ম্যাক্স এটা কিন্তু কম আসবে। এই যে ভ্যারিয়েশন, এক এক জায়গাতে এম এ ম্যাক্স এক এক রকম, এই ভ্যারিয়েশনটাই দেখানো হচ্ছে এই কার্ভের মাধ্যমে। ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্স অ্যাক্রস 2 বরাবর এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশন বা পরিবর্তন। এটা কিন্তু কখনোই কোনো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম না, এটা হচ্ছে ভ্যারিয়েশনের কার্ভ। অর্থাৎ এম এ ম্যাক্সিমাম মাঝখানে হবে সবচেয়ে বেশি। এই যে যতই আমরা মাঝখান থেকে এই দিকে আসতে থাকবো, ততই এই এম এ ম্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে? আবার একইভাবে যতই আমরা মাঝখান থেকে ওইদিকে যাইতে থাকবো, ততই কিন্তু এম এ ম্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকবে। সো এইটাই হচ্ছে সেই এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশনের কার্ভ। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি তো স্যার। মিডল স্ট্রিপ মানে হচ্ছে, আচ্ছা মিডল স্ট্রিপে আমি একটু পরে আসছি। সো এটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল লাইফের ভ্যারিয়েশন, যে এম এ ম্যাক্স এক এক জায়গাতে এক এক রকম, সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? মাঝখানে। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আসলে স্ল্যাবের মধ্যে হয়, কিন্তু ডিজাইনের সুবিধার্থে আমরা এই 2 ডিগ্রি কার্ভটাকে, এই যে ভ্যারিয়েশন, এই 2 ডিগ্রি কার্ভটাকে আমরা সিম্পলিফাই করে আমরা এইভাবে চিন্তা করি। দিস ওয়ান, এই যে লং ডিরেকশন বরাবর এই যে এম এ ম্যাক্স, ওই বইতে দেওয়া আছে এম এ ম্যাক্স, আর এখানে আমি দিয়েছি এম এ। ধরো যে এটা হচ্ছে এম এ ম্যাক্স। সো দেখো লং ডিরেকশন বরাবর এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশনটা হচ্ছে এইরকম ধরা হয়। ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফে এটা আসলে এরকম হয় না। প্র্যাকটিক্যাল লাইফে ধরো যে এটা আমি ভ্যারিয়েশন দেখাচ্ছি, ভ্যারিয়েশনটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কেমন হয়? এটা হয় কিন্তু এরকম 2 ডিগ্রি একটা কার্ভ হয়, কিন্তু এইটা আসলে ডিজাইন করতে গেলে, এই কার্ভ বিবেচনা করে ডিজাইন করতে গেলে দ্য ডিজাইন উইল বি কমপ্লেক্স ওয়ান। সো এই ভ্যারিয়েশনটাকে আমরা মানে সিম্পলিফাই করে থাকি অনেকটা এইভাবে। আমরা এইভাবে এটাকে সিম্পলিফাই করে থাকি। মিডল স্ট্রিপ হচ্ছে যে জায়গাটুকুর মধ্যে আসলে এম এ ম্যাক্সটা একই থাকে, কোনো পরিবর্তন হয় না, এই জায়গাটুকুকেই বলা হয় মিডল স্ট্রিপ। বোঝা গেছে? আর কলাম স্ট্রিপ হচ্ছে দুই পাশের যে দুইটা অংশ, অর্থাৎ যে অংশের মধ্যে আসলে মোমেন্টটা স্ট্রেট লাইনের মতো করে কমতে থাকে বা ভ্যারি করে, প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে, সেই দুইটা অংশকে বলা হয় কলাম স্ট্রিপ। যেমন এখানে এইটাও কিন্তু একটা কলাম স্ট্রিপ। ঠিক আছে? আর মিডল স্ট্রিপের দৈর্ঘ্য কতটুকু হবে? এখান থেকে এতটুকু, এই দৈর্ঘ্য হবে হচ্ছে লং ডিরেকশনের লেন্থ এল বি ডিভাইডেড বাই 2, আর কলাম স্ট্রিপের দৈর্ঘ্য হবে হচ্ছে লং ডিরেকশনের লেন্থ এল বি ডিভাইডেড বাই 4। এটাও সেম, এল বি ডিভাইডেড বাই 4 হচ্ছে এল বি ডিভাইডেড বাই 4। সো এই হচ্ছে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপের আসল ব্যাখ্যা। এটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব ছিল, তাই দুই প্রান্তে মোমেন্ট ছিল 0,
কিন্তু আমাদের কিন্তু সিম্পলি সাপোর্টেড স্ল্যাব না, আমাদের স্ল্যাবটা হচ্ছে মনোলিথিক বা বিমের সঙ্গে মনোলিথিক, অর্থাৎ দুই প্রান্তেও এখানে কিন্তু মোমেন্ট থাকবে এবং আমরা এটাকে এইভাবে সিম্পলিফাই করি। ঠিক আছে, সো এই জায়গাটা মিডল স্ট্রিপ আর এই দুইটা অংশ হচ্ছে কলাম স্ট্রিপ। এখন যদি আমরা ওই ফিগারটা আবারও খেয়াল করি তাহলে এখানে আমরা এখানে খেয়াল করো সবাই যে এখানে ধরো যে সে কথার কথা আমরা ধরে নিয়ে বললাম যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এম এ ম্যাক্সটা একই থাকবে, তার মানে এই এতটুকু জায়গা হচ্ছে মিডল স্ট্রিপ আর দুই পাশের এই দুইটা অংশ হচ্ছে কলাম স্ট্রিপ। দেখো যে যখন শর্ট ডিরেকশনের মোমেন্টের ভ্যারিয়েশন আমরা দেখাবো, শর্ট ডিরেকশনের মোমেন্টের ভ্যারিয়েশন তো অবশ্যই লং ডিরেকশন বরাবরই দেখাতে হবে, তাই না? যত শর্ট ডিরেকশন বরাবর দেখানোর কোনো সুযোগ নাই। সো সে কারণে শর্ট ডিরেকশনের মোমেন্টকে যখন আমরা চিন্তা করছি, এম এ কে যখন চিন্তা করছি, তখন সেই এম এ এর ক্ষেত্রে মিডল স্ট্রিপের দৈর্ঘ্য কিন্তু লং ডিরেকশনের লেন্থের অর্ধেক হবে, LB/2 হবে। একইভাবে আমরা যদি এই ফিগারে আসি, ডান দিকের ফিগার দেখো, এখানে আমরা একই কাজটাই করব, শুধুমাত্র লং ডিরেকশনের মোমেন্টের জন্য পার্থক্য এতটুকুই। ধরো যে আমরা এখন লং ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট বের করতে চাচ্ছি, তার মানে আমরা ধরো যে এই যে শর্ট ডিরেকশনের ঠিক একদম মিড পয়েন্টে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে লং ডিরেকশন, টুটা হচ্ছে লং ডিরেকশন, ঠিক এই ফিগারের মতোই। সো আমরা এখন কি করব, আমরা লং ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এইটা, এই যে MB along 2. আবার এই ডায়াগ্রামটাই যদি আমরা এইখানে ড্র করতে চাইতাম, এই যে এই পজিশনে, তখন কিন্তু সর্বোচ্চ মোমেন্টটা MB ম্যাক্স হইতো না, এটা আরেকটু কম হইতো। তারপরে এই দিকে গেলেও কিন্তু MB ম্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকতো। সো এই যে MB ম্যাক্স বা MB ম্যাক্সিমামের যে ভ্যারিয়েশন, সেটাই হচ্ছে এই যে এই কার্ভ, ভ্যারিয়েশন অফ MB ম্যাক্সিমাম অ্যাক্রস 1 এটা খুবই সিম্পল, অর্থাৎ লং ডিরেকশনের যে মোমেন্টের ভ্যারিয়েশন, এটা তো অবশ্যই কি শর্ট ডিরেকশন বরাবরই দেখাতে হবে। তাই লং ডিরেকশন বরাবর মিডল স্ট্রিপ কোনটা হবে, ধরো যে সে শর্ট ডিরেকশনটা হচ্ছে LA, তাহলে শর্ট ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই 2, LA ডিভাইডেড বাই 2, অর্থাৎ ধরো যে সে কথার কথা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হবে হচ্ছে মিডল স্ট্রিপ, আর দুই দিকে দুইটা হবে হচ্ছে কলাম স্ট্রিপ, LA ডিভাইডেড বাই 4। সো মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ সবার কাছে ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। তাহলে আমি লাস্ট বারের মতো আরেকবার বলি যে মিডল স্ট্রিপ ধরো যে সে আমরা শর্ট ডিরেকশনের মোমেন্ট চিন্তা করছি, মোমেন্ট তো শর্ট ডিরেকশনের মোমেন্ট তো এক এক পয়েন্ট এক এক রকম হবে, যেমন এইখানে ডায়াগ্রাম ড্র করলে একরকম হবে, এইখানে ডায়াগ্রাম ড্র করলে আরো কম হবে। সো এই ভ্যারিয়েশনটাই হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, কিন্তু এইটাকে আমরা আবার বাস্তব জীবনে একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি। স্ট্রেট লাইনটা কিরকম হয় আমি দেখালাম লেকচারে, যেরকম ওরকম হয়। সো যতটুকু জায়গার মধ্যে আসলে এই MA ম্যাক্স এটা একই থাকে, ততটুকু জায়গাকে বলা হয় মিড স্ট্রিপ, আর বাকি দুইটা অংশকে বলা হয় কলাম স্ট্রিপ। আর লং ডিরেকশনের মোমেন্টের ক্ষেত্রে সেম, যতটুকু জায়গার মধ্যে MB ম্যাক্স এটা একই থাকে বা সর্বোচ্চ থাকে, সে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে, ধরো যে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমরা যেখানেই ডায়াগ্রামটা ড্র করি না কেন, এই MB ম্যাক্সটা আসলে সেম থাকবে। তার মানে এখান থেকে এতটুকু এই জায়গাটা হচ্ছে মিডল স্ট্রিপ, আর বাকি দুই পাশের দুইটা অংশ হচ্ছে কলাম স্ট্রিপ। সো এই ভ্যারিয়েশনটা আসলে এই ফিগারে দেখানো হয়েছে, ঠিক আছে? এই যে যখন লং ডিরেকশনের মোমেন্ট MB এর ভ্যারিয়েশন যখন দেখাতে যাচ্ছি, তখন সেটা দেখাচ্ছি অবশ্যই শর্ট ডিরেকশন বরাবর। আর এই যে যে সামান্য মোমেন্ট, এইটাকে অ্যাজিউম করা হয় মিড স্ট্রিপের মোমেন্টের 1/3 MB/3। আচ্ছা যাই হোক, সো এখানে দেখো যখন আমরা শর্ট ডিরেকশনের মোমেন্টের ভ্যারিয়েশন দেখাতে চাচ্ছি, তখন কিন্তু আবার এই ভ্যারিয়েশনটা ড্র করছি কোন বরাবর, অবশ্যই লং ডিরেকশন বরাবর। এবং এই মিড স্ট্রিপটা হচ্ছে LB ডিভাইডেড বাই 2, আর কলাম স্ট্রিপটা হচ্ছে LB ডিভাইডেড বাই 4। সো আশা করি এখন এই দুইটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, সো মিড স্ট্রিপের মোমেন্ট নিয়ে তো কোনো সমস্যা নেই, মিড স্ট্রিপের মোমেন্ট তো সেমই, এখানে MA আর এখানে MB।
কলাম স্ট্রিপের মোমেন্ট কিন্তু এক এক পয়েন্টে এক এক রকম, যেমন এখানে বেশি, আবার এখানে কম, এখানে আরো কম, এখানে সর্বনিম্ন। সো কলাম স্ট্রিপের জন্য এভারেজ মোমেন্ট আমরা কত নিব, সেটা একটা কোশ্চেন। এখন এভারেজ মোমেন্টটা হবে হচ্ছে, দেখো, ম্যাক্সিমাম মোমেন্ট এম এ এবং একদম কর্নারে যে মোমেন্টটা থাকে অর্থাৎ এম এ ডিভাইডেড বাই 3 1/3, এই দুইটা মোমেন্টের যে এভারেজ, যে বীজগাণিতিক গড়, সেই গড়টাই হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। তাহলে এম এ আর হচ্ছে এম এ বাই 3, এই দুইটার গড় হচ্ছে কত, অবশ্যই 2/3 ইন্টু এম এ। তার মানে কলাম স্ট্রিপের মোমেন্ট হচ্ছে 2/3 ইন্টু এম এ। এম এর 2/3 হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট, এখানেও সেম। এম বি এর 2/3 হচ্ছে কলাম স্ট্রিপের এভারেজ মোমেন্ট। আমরা সবাই জানি যে মোমেন্ট আর স্পেসিং এটা হচ্ছে একটা আরেকটা ব্যস্তানুপাতিক। মোমেন্ট বাড়লে স্পেসিং কমে, আর মোমেন্ট কমলে স্পেসিং বাড়ে। সো যেহেতু মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কলাম স্ট্রিপের মোমেন্টটা কম, কারণ ধরো যে সে কথার কথা এম এ হচ্ছে 100 পাউন্ড ইন্টু ইঞ্চি, তাহলে 100কে যদি আমরা 2/3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 66.7। অর্থাৎ কোন সংখ্যাকে 2/3 দ্বারা গুণ করলে সেটা কিন্তু অবশ্যই হ্রাস পায়। তার মানে মিড স্ট্রিপ থেকে যেহেতু কলাম স্ট্রিপের মোমেন্ট কম, তাই মিড স্ট্রিপ থেকে কলাম স্ট্রিপে স্টিলের স্পেসিং হবে উল্টা, অর্থাৎ বেশি। এটা এখন আমরা দেখব। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো যে আমরা কেবলই বললাম যে মোমেন্ট এবং স্পেসিং একে অপরের ব্যস্তানুপাতিক। সো যেহেতু মিড স্ট্রিপের মোমেন্টের সঙ্গে 2/3 গুণ করলে কলাম স্ট্রিপের মোমেন্ট পাই, তাই মিড স্ট্রিপে স্টিলের স্পেসিং এর সঙ্গে 2/3 এর উল্টা অর্থাৎ ব্যস্তানুপাত 3/2। মিড স্ট্রিপে স্টিলের স্পেসিং এর সঙ্গে বা মিড স্ট্রিপের স্পেসিং এর সঙ্গে 3/2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে কলাম স্ট্রিপের স্পেসিং। 3/2 মানে কত, 1.5। তার মানে মিড স্ট্রিপের স্পেসিং কে যদি 1.5 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কলাম স্ট্রিপে স্টিলের স্পেসিং। আমরা দেখি, এখানে এই কথাটাই বলা হচ্ছে যে মোমেন্টস এট কলাম স্ট্রিপস আর 2/3 টাইমস দ্যাট অফ মিডল স্ট্রিপস। দ্যাট মানে মোমেন্ট, মানে মিডল স্ট্রিপের মোমেন্টের তুলনায় কলাম স্ট্রিপের মোমেন্ট 2/3 টাইমস। টাইমস মানে হচ্ছে গুণ, 2/3 গুণ। সো স্পেসিং অফ দ্য সেম বার্স উড বি 3/2 টাইমস দ্যাট অফ এ মিডল স্ট্রিপ। তাই একই বারের স্পেসিং মিডল স্ট্রিপে যা হবে তাকে 3/2 দ্বারা গুণ করলে কলাম স্ট্রিপের স্পেসিং পাবো, অর্থাৎ এর ব্যস্তানুপাত 3/2। বাট কোনো অবস্থাতেই কিন্তু কোনো স্পেসিং ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি হওয়া যাবে না, সেটা এখানে বলা আছে। সো এখন আমরা এই মূলনীতিকে অবলম্বন করে ফলো করে আমরা 2 স্ল্যাবের স্টিল প্লেসমেন্ট করব, ঠিক আছে? সো স্টিল প্লেসমেন্টের জন্য আমরা প্রথমেই পুরো স্ল্যাবটাকে আগে ড্র করলাম, ঠিক আছে? আমরা কি করলাম, আমরা পুরো স্ল্যাবকে আগে ড্র করলাম চারপাশ, এবং এটা হচ্ছে আমাদের সেই ডিজাইন প্যানেল, যে প্যানেলটা আমরা আর কি ডিজাইন করছি। সো সবার অবশ্যই মনে আছে যে আমরা যে প্যানেলটা ডিজাইন করছি, প্যানেল এ এর এইটা হচ্ছে লং ডিরেকশন, এবং লং ডিরেকশন বরাবর একটা প্রান্ত কন্টিনিউয়াস, আর এইটা হচ্ছে শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশন বরাবর এই প্রান্তটাও কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটা প্রান্ত হচ্ছে কন্টিনিউয়াস, এটা এবং এটা। সো যে দুইটা প্রান্ত কন্টিনিউয়াস আছে ওই দুইটা প্রান্তকে আমরা হ্যাশ দিয়ে চিহ্নিত করব। এই যে এখানে চিহ্নিত করা আছে, এইটা এবং এইটা কন্টিনিউয়াস। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি যে একটা 2 স্ল্যাবের যখন আমরা স্টিল প্লেসমেন্ট দেখাবো তখন আমার অ্যাটলিস্ট ক্লাসের ক্ষেত্রে এখনকার জন্য আমি দুইটা ফিগারে দেখাবো অবশ্যই, কারণ 2 স্ল্যাবে শর্ট ডিরেকশনও বার বসবে, আবার লং ডিরেকশনও কিন্তু স্টিল বসবে। সো দুই ডিরেকশনের স্টিলকে যদি একটা ফিগারে দেখানো হয়, সো ফিগারটা আসলে খুবই হ্যাস্টি হবে আর কি, খুবই নোংরা হবে, হিজিবিজি হবে আর কি। সো দেখে আসলে বুঝতে পারবো না আমরা। সো সহজভাবে উপস্থাপন এবং বোঝার সুবিধার্থে আমি একই প্যানেলের আমরা স্টিল প্লেসমেন্ট দুইটা ফিগারে দেখাবো। যেমন
এই ফিগারে আমরা দেখাবো হচ্ছে রিইনফোর্সমেন্ট অ্যালং শর্ট ডিরেকশন, আর এর পরবর্তীতে আরেকটা ফিগারে আমরা দেখাবো হচ্ছে রিইনফোর্সমেন্ট অ্যালং লং ডিরেকশন। ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে শর্ট ডিরেকশনে আমি যেটা বললাম যে স্টিল প্লেসমেন্টের আগে আমরা স্ল্যাবটাকে ড্র করব, অর্থাৎ প্যানেল এ এর টপ ভিউ বড় করে ড্র করব একটু, এবং কন্টিনিউয়াস দুইটা প্রান্ত আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই প্যানেলকে আমাদের মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করতে হবে। ঠিক আছে, সো শর্ট ডিরেকশনের ক্ষেত্রে যেহেতু শর্ট ডিরেকশন বরাবর স্টিল বসাবো, তার মানে কি অবশ্যই সব মোমেন্ট স্পেসিং সবই কিন্তু শর্ট ডিরেকশন বরাবর চিন্তা করতে হবে, অর্থাৎ এম এ ম্যাক্সিমাম। তাই শর্ট ডিরেকশনের ক্ষেত্রে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপের ভাগ করতে হবে এইভাবে, অর্থাৎ লং ডিরেকশন বরাবর অর্ধেক হচ্ছে মিড স্ট্রিপ আর 1/4 করে দুই দিকে কলাম স্ট্রিপ, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে এম এ ম্যাক্সিমাম এটা সেম থাকবে, আর এই দুইটা জায়গাতে এটা মোমেন্ট কম থাকবে বা স্পেসিং বেশি হবে। আচ্ছা, সো আমাদের যে এল বি ছিল লং ডিরেকশনের লেন্থ, এল বি ডিভাইডেড বাই 2, সেইটাকে ইঞ্চিতে নিলে আমরা এইগুলো পাবো, আবার এল বি ডিভাইডেড বাই 4 এটা পাবো। সবাই দেখে নিব আমরা। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই মিড স্ট্রিপের স্টিল গুলাকে আগে প্লেসমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কলাম স্ট্রিপের দিকে যাব। আগে আমাদের কনসার্ন হচ্ছে মিডল স্ট্রিপ। সো মিডল স্ট্রিপের যে স্টিলের স্পেসিং, এগুলো কিন্তু আমরা ডিজাইন থেকে পেয়েছি বা ক্যালকুলেশন করে বের করেছি। সো যেগুলো পেয়েছি ওইগুলো আমরা এখানে একটু ছোট্ট করে আগে লিখে নিতে হবে, তাহলে ভুল হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্টিল ক্যালকুলেশন, এই যে মিডল স্ট্রিপের মিড স্প্যানে আমরা স্পেসিং ফাইনাল করেছি কত, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে মিড স্প্যানে 12 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 8 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত, 12 ইঞ্চি। সো এইগুলো আমরা একটু মাথায় রাখি, মিড স্প্যানেও 12, ডিসকন্টিনিউয়াস প্রান্তেও 12, এবং কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 8 ইঞ্চি, তাই তো? এই যে আমরা এখানে লিখে দিয়েছি এগুলো, মিড স্প্যানে 12, ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি, আর কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 8 ইঞ্চি। ঠিক আছে, দ্যাট মিন্স এই তিনটা স্পেসিং আমরা ছোট্ট করে আগে লিখে দিলাম। এইটাই হচ্ছে আমাদের মিড স্ট্রিপের স্পেসিং। এই প্রান্তে অর্থাৎ এই সাপোর্টের কাছাকাছি স্পেসিং হইতে হবে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মিড স্প্যানে হতে হবে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর কন্টিনিউয়াস প্রান্তে এইখানে এই রিজিয়নে স্পেসিং হতে হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একবারে কলাম স্ট্রিপের স্পেসিং গুলো ফাইনালাইজ করে ফেলবো আমরা। যেমন দেখো যে এখানে মিডল স্ট্রিপের মিড স্প্যানে আছে হচ্ছে 12 ইঞ্চি, তার মানে এই যেহেতু মিড স্ট্রিপের স্পেসিং কে আমরা দেখলাম যে 3/2 দিয়ে গুণ করলে আমরা কলাম স্ট্রিপের স্পেসিং পেয়ে যাই, তার মানে এই 12 ইন্টু 1.5, 3/2 মানে 1.5, 12 ইন্টু 1.5 কত হয়, 12 ইন্টু 1.5 এটা হয় হচ্ছে 18, কিন্তু 18 ইঞ্চি কিন্তু স্পেসিং আসলে দেওয়া যাবে না, তাই আমরা কলাম স্ট্রিপের মিড স্প্যানে কত দিলাম, আমরা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং যা ছিল তাই, অর্থাৎ 12 ইঞ্চি। ঠিক আছে, একইভাবে এখানেও যেহেতু 12 ইঞ্চি, তাহলে এখানেও 12 ইঞ্চি, কারণ দুইটা কলাম স্ট্রিপ সেম ডিস্টেন্স, তারপরে হচ্ছে ডাইমেনশন, স্পেসিং সবই সেম হবে। আবার একইভাবে আমরা আরেকবার দেখি যে মিড স্ট্রিপের ডিসকন্টিনিউয়াস প্রান্তে আছে 12 ইঞ্চি, তাই 12 ইন্টু 1.5 এটা আবারও 18 হয়, কিন্তু 18 ইঞ্চি তো আর স্পেসিং দেওয়া যাবে না স্ল্যাবে, অ্যাটলিস্ট এই প্যানেলে। সো আমরা দিলাম কত, 12 ইঞ্চি। তাহলে এখানেও 12 ইঞ্চি, আবার এখানেও কত, 12 ইঞ্চি। আবার একইভাবে মিড স্ট্রিপের কন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং 8 ইন্টু 1.5 কত হয়, 12 কিন্তু দেওয়াই যাবে। সো আমরা এই যে এখানেও দিলাম 12 এবং এইখানেও আমরা দিলাম হচ্ছে 12। তাহলে কলাম স্ট্রিপের ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি, কলাম স্ট্রিপের মিড স্প্যানেও 12 ইঞ্চি এবং কন্টিনিউয়াস প্রান্তেও 12 ইঞ্চি, এটা কিন্তু আমরা ফাইনালাইজ করে ফেললাম, এবং দুইটা কলাম স্ট্রিপে সেম স্পেসিং হবে। ঠিক আছে,
তাহলে দেখো শর্ট ডিরেকশনের মিড এবং কলাম সব স্ট্রিপে স্পেসিং ফাইনালাইজ হয়ে গেছে, এখন শুধুমাত্র স্টিল প্লেসমেন্ট করতে হবে। সো সবসময় নিয়ম হচ্ছে যে মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে স্টিল বসানো শুরু করতে হবে। কোন জায়গা থেকে? মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে। এখন মিড স্ট্রিপের মিড স্প্যানে স্পেসিং আছে হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা যেটা করব সেটা হচ্ছে এই 12কে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করব, তাহলে 12 দুগুণে কত হয়? 24। এবং দেখব যে এই 24 কি আসলে এই দুই পাশে যে দুইটা স্পেসিং আছে অর্থাৎ 12 আর 8, এই 12 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য, 12 দুগুণ 24। আবার সেই 24 কিন্তু এই 8 দ্বারাও বিভাজ্য, 3 8 কত হয়? 24। সো যদি এরকম হয় যে মিড স্প্যানের স্পেসিং কে 2 দ্বারা গুণ করার পর সেই সংখ্যাটা যদি এই দুইটা স্পেসিং দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা স্টিল বসাবো হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে। অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট তার পাশে একটা ক্র্যাঙ্ক, তার পাশে একটা স্ট্রেট তার পাশে আরেকটা ক্র্যাঙ্ক, এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো। মনে থাকবে সবার? জি স্যার। আর যদি বিভাজ্য না হয় অর্থাৎ এইটাকে 2 দিয়ে ভাগ করার পর যদি বিভাজ্য না হয়, তখন আরো কয়েকটা অল্টারনেটিভ প্রসিডিওর আছে, এটা আমি পরবর্তীতে দেখাবো। সো এখন যেহেতু বিভাজ্য হয়েছে তার মানে আমরা স্টিল বসাবো হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে। তার মানে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এটা কিন্তু স্ল্যাবের টপ ভিউ, উপর থেকে আমরা যা দেখতেছি সেটাই ড্র করছি। যদি উপর থেকে আমরা দেখি তাহলে কিন্তু আসলে এই ক্র্যাঙ্ক বার গুলো কিন্তু এইভাবে দেখা যাবে না। উপর থেকে দেখলে ক্র্যাঙ্ক বারও কিন্তু একটা স্টেট বারের মতোই মনে হবে। তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ অবশ্যই দেখে আসছো, বা ড্রয়িং এ না দেখলেও আমরা সিম্পলি বুঝতে পারি। ধরো যে কথার কথা এইটা হচ্ছে একটা স্ল্যাবের ক্রস সেকশন, তাহলে এখানে ধরো যে স্টেট বার হচ্ছে সবসময় নিচ দিয়ে যায়, বটম ফেস দিয়ে যায় এরকম। আর বেন্ট বার বা ক্র্যাঙ্ক বারকেই বলা হয় বেন্ট বার। বেন্ট বার হচ্ছে কিরকম? যেখানে যেরকম মানে যেইখানে স্টিল লাগবে সে সেইখান দিয়েই যাবে। যেমন সাপোর্টের এইখানে কিন্তু নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, তাই এখানে স্টিল লাগবে হচ্ছে কোথায়? টপে, তাই এটা সাপোর্টের এখানে টপেই থাকবে এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে এসে সে বেন্ড হবে। এবং মিড স্প্যানে স্পেসিং মোমেন্ট কোথায় আসে? মিড স্প্যানে মোমেন্ট হচ্ছে পজিটিভ মোমেন্ট, অর্থাৎ স্টিল লাগবে কোথায়? বটমে, কারণ বটমে টেনশন। সো বেন্ট পার্টটা আসলে মিড স্প্যানে যখন থাকবে তখন সে বটম দিয়ে অতিক্রম করবে এবং সাপোর্টে যেয়ে কিন্তু কি হবে? সে আবার উপরে উঠে যাবে। সো এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। কিন্তু যদি টপ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু স্ট্রেট এবং ক্র্যাঙ্ক দুইটাকে দেখতে আসলে স্ট্রেটই মনে হবে। সো এটাকে আসলে বোঝানোর জন্য, আলাদা করে বোঝানোর জন্য আমরা এখানে এইভাবে ড্র করেছি, ঠিক আছে? এই যে এইভাবে ড্র করছি আর কি। যদিও এটা পুরোপুরি কিন্তু সঠিক নয়, বাট এভাবে ড্র না করলে আমরা আবার উপস্থাপনও করতে পারবো না। ওকে, সো তাহলে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, আমরা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসিয়ে দিলাম এবং প্রত্যেকটা বার থেকে প্রত্যেকটা বারের ডিস্টেন্স আমরা রাখলাম হচ্ছে 12 ইঞ্চি করে। তাহলে দেখো যে মিড স্ট্রিপের মিড স্প্যানে কিন্তু এই যে 12 ইঞ্চি এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল, কারণ একটা স্টিল থেকে একটা স্টিলের ডিস্টেন্সই তো 12 ইঞ্চি, তাহলে অবশ্যই স্যাটিসফাইড হয়েছে, ঠিক আছে? এখন দেখো মিড স্প্যানের কথা যেহেতু বারবার বলছি আমি, মিড স্প্যানে কেমন মোমেন্ট আসে? পজিটিভ মোমেন্ট। তাই স্টিল কোথায় লাগবে? স্টিলটা লাগবে হচ্ছে বটমে। তাই এখানে যেহেতু স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার দুইটাই আসলে বটম দিয়ে গেছে, তাই আমরা দুইটা স্টিলই আসলে কনসিডার করতে পারবো এখানে। অর্থাৎ বেন্ট বারটাও মিড স্প্যানে কার্যকরী, আবার স্ট্রেট বারটাও কিন্তু মিড স্প্যানে কার্যকরী বা ইফেক্টিভ। কিন্তু যখন আমরা সাপোর্টে আসব, সাপোর্টে কিন্তু আসলে নিচে স্টিল দরকার নাই, স্টিল দরকার শুধুমাত্র উপরে। তার মানে যখন সাপোর্টে আসব তখন কার্যকরী থাকবে শুধুমাত্র কোনটা, বা আমরা ধরবো কোনটা? শুধুমাত্র বেন্ট বার যেটা সেটা, তাই তো নাকি? যখন আমরা সাপোর্টে আসব তখন আমরা ধরবো শুধুমাত্র বেন্ট বার, সেখানে কিন্তু স্ট্রেট বারের স্পেসিং আমরা কখনোই দেখবো না।
আবার ওকে, তাহলে আমরা দেখি এবার যে যেহেতু আমরা 12 ইঞ্চি পর পর স্টিল দিয়ে দিলাম, তার মানে মিড স্প্যানে এখন এই 12 ইঞ্চি স্যাটিসফাইড হয়ে গেছে। কিন্তু দেখো, একটা স্ট্রেট থেকে একটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স 12 ইঞ্চি, কিন্তু একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স কত? একটা ক্র্যাঙ্ক বার থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স কিন্তু 12 দুগুণে 24, খুবই স্বাভাবিক তাই না? একটার পর একটা আছে, সো 24 ইঞ্চি। তার মানে দেখো সাপোর্টের এখানে এসে দুইটা বেন্ট বারের মধ্যে ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে? 24 ইঞ্চি। ঠিক আছে, এখানে কিন্তু স্ট্রেট বার দেখবো না, বারবার বলছি, কারণ সাপোর্টে কিন্তু স্ট্রেট বার কোনো ভূমিকা পালন করে না। এখানে দেখবো শুধু বেন্ট বার। এটা তো একটা সাপোর্ট তাই না, এখানে বিম আছে। সো আমরা দেখতে পাচ্ছি ডিসকন্টিনিউয়াস প্রান্তে যদি আমরা আসি তাহলে দুইটা বেন্ট বারের মধ্যে ডিস্টেন্স এসে দাঁড়াচ্ছে কত? 24 ইঞ্চি। কিন্তু তা তো আর হওয়া যাবে না, কারণ এখানে প্রত্যেকটা স্টিলের মধ্যে ডিস্টেন্স হতে হবে কত? 12 ইঞ্চি করে। ধরো যে এই হচ্ছে দুইটা বেন্ট বার, আমরা উপর থেকে দেখছি, ধরো যে দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 24 ইঞ্চি এসে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের স্টিল দরকার 12 ইঞ্চি পর পর। তার মানে কি আমাদের ঠিক মিড পয়েন্টে কি একটা অতিরিক্ত স্টিল দিতে হবে না? দিতে হবে। এবং এইটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা টপ, অর্থাৎ এখান থেকে 12 ইঞ্চি দূরে এবং এখান থেকেও 12 ইঞ্চি দূরে ঠিক মিড পয়েন্টে একটা অতিরিক্ত বার আমরা দিব, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা টপ। যদি মাঝখানে একটা অতিরিক্ত বার দেই তাহলে দেখো এখন প্রত্যেকটা স্টিল থেকে প্রত্যেকটা স্টিলের ডিস্টেন্স কিন্তু 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ, এবং এক্সট্রা টপ কিন্তু শুধুমাত্র এইখানেই থাকবে, এটা কিন্তু আবার বেন্ট হয়ে নিচে আসবে বা টোটালটা চলে যাবে তা কিন্তু না। এক্সট্রা টপ শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যেই থাকবে, ঠিক আছে, শুধুমাত্র সাপোর্টে থাকবে আর কি। ঠিক আছে স্যার, এটার সাইজ হবে স্যার ওই সেম LA/4 হবে? সাইজ না, সাইজ মানে তো ডায়ামিটার বোঝাই। সাইজ, মানে বারের বলতে স্যার সাইজ এটা বলতে, কতটুকু বারের হবে? সাইজ বলতে আমরা বুঝি বারের ডায়ামিটার। এটা হবে 12 মিলিমিটার ডায়ামিটার, যেহেতু শর্ট ডিরেকশনে 12 মিলিমিটার বার ব্যবহার করছি, তাই এটাও হবে 12 জি স্যার। মিলিমিটার। আর এটার যে ডাইমেনশন, ওটাকে বলা হয় ডাইমেনশন বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে পারি। জি স্যার। এটার দৈর্ঘ্য কতটুকু হবে? আচ্ছা সেটা বলছি আমি, নিলসনের বই দেখাতে হবে। 207 নাম্বার পেজে আমরা দেখছিলাম এর আগেও যে দুইটা মেথডে আসলে স্ল্যাবে স্টিল প্লেসমেন্ট করা যায়। স্টেপ বার মেথড, এটা আমরা দেখছি অলরেডি খুব ভালোভাবে, আর হচ্ছে বেন্ট বার মেথড। তো এখন কিন্তু আমরা বেন্ট বার মেথড ব্যবহার করছি। এখানে দেখো যে একটা ইন্টেরিয়র প্যানেলে, এই যে এইটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড প্যানেলের জন্য, কিন্তু এটা হচ্ছে একটা টিপিক্যাল ইন্টেরিয়র প্যানেল। সো একটা ইন্টেরিয়র প্যানেলে এক্সট্রা টপ কোনটা? এক্সট্রা টপ হচ্ছে এই যে এইটা, দিস ওয়ান। জি স্যার। ঠিক আছে, জি স্যার। দেখো এক্সট্রা টপটা কিন্তু L/3 পর্যন্ত এটা বর্ধিত হচ্ছে। ঠিক আছে, L/3 স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 3। আবার দেখো আরেকটা জিনিস দেখো যে এই সাপোর্ট থেকে, ফিক্সড সাপোর্ট থেকে বা বিম থেকে L/4 ডিস্টেন্স থেকে কিন্তু এই রড বা বেন্ট বার কিন্তু বেন্ট হওয়া শুরু হচ্ছে। সাপোর্ট থেকে L/4 ডিস্টেন্স থেকে এটা বেন্ট হওয়া শুরু হচ্ছে, এবং এই বেন্টের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে জি এক্সট্রা স্যার। টপ আমাদের সাপোর্টের ফেস থেকে আরো L/3 ডিস্টেন্স বাইরে আসতে হবে। আর যেটা বেন্ট বার বা ক্র্যাঙ্কড বারটা হচ্ছে সাপোর্টের ফেস থেকে L/4 ডিস্টেন্স দূর থেকে বেন্ট হওয়া শুরু করবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এখানে ডিস্টেন্স গুলো দেখানো হয় না আর কি। ওকে, সো তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা ক্র্যাঙ্কড বারের মাঝখানে আমরা একটা করে এক্সট্রা টপ দিব। প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্কড বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ যাবে, তাহলে একমাত্র প্রত্যেকটা স্টিলের মধ্যে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা স্যাটিসফাইড হয়। তাহলে এইটা কিন্তু হয়ে গেল অ্যাডজাস্টেড। তাহলে এখন আমরা একটু ডান দিকে আসি, কন্টিনিউয়াস প্রান্তে আসি। সো এখানেও সেম, দুইটা ক্র্যাঙ্কড বারের মধ্যে ডিস্টেন্স কত? 12 দুগুণে 24, কিন্তু ডিস্টেন্স দরকার কতটুকু?
8 ইঞ্চি, তাহলে ডিস্টেন্স হয়ে আছে হচ্ছে 24 ইঞ্চি, কিন্তু দরকার কতটুকু? মাত্র 8 ইঞ্চি পর পর স্টিল দরকার। তাহলে আমরা কি করব? আমরা 24কে আমরা মনে মনে 8 দ্বারা ভাগ দিব, 3 8 24, আর সেখান থেকে 1 বিয়োগ করব। 3 মাইনাস 1 মানে কত? 2। অর্থাৎ 2টা এক্সট্রা টপ যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু 8 ইঞ্চি পর পর আমরা স্টিল পেয়ে যাচ্ছি। খুব সিম্পল। এখান থেকে এতটুকু 24, তাহলে এইটা 8, এটাও 8, আবার কত? এটাও 8। সমদূরত্বে যদি আমরা তিনটা স্টিল যদি আমরা দেই বা 3টা এক্সট্রা টপ যদি আমরা দেই তাহলে কিন্তু দেখো 3 8 24, ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্পেসিং 8 ইঞ্চি আমরা পেয়ে যাচ্ছি। সো তার মানে কন্টিনিউয়াস প্রান্তে 2টা বেন্ট বারের মাঝখানে 2টা করে এক্সট্রা টপ দিতে হবে। প্রত্যেকটা 2টা বেন্ট বারের মাঝখানে 2টা করে এক্সট্রা টপ, ঠিক আছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এই জায়গাটুকুর মধ্যে, মিড স্ট্রিপের মধ্যে। এই টোটাল জায়গার মধ্যে আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো। কোন অ্যারেঞ্জমেন্ট? একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, এবং প্রত্যেকটা বারের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত? 12 ইঞ্চি করে। আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ, আর কন্টিনিউয়াস প্রান্তে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে 2টা করে এক্সট্রা টপ। এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো মিড স্ট্রিপের মধ্যে। এখন আমরা আসি কলাম স্ট্রিপে কি করব। কলাম স্ট্রিপের স্পেসিংও 12 12 এবং 12। এখানে আমরা সেম কাজ করব। মিড মানে সবসময় মিড স্প্যান থেকে স্টিল বসানো শুরু করতে হবে তোমাদেরকে। সো মিড স্প্যানের স্পেসিং কে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করব এবং দেখব যে এই বাকি 2টা দ্বারা বিভাজ্য হয় কিনা। তো অবশ্যই বিভাজ্য হবে। 12 দুগুণে 24, 24 তো 12 এবং 12 দ্বারা বিভাজ্য। যেহেতু বিভাজ্য হয় তার মানে আমরা এখানেও স্টিল বসাবো সেম, অর্থাৎ অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে। তাহলে মিড স্প্যানের স্পেসিং কে আগে স্যাটিসফাই করতে হবে। তার মানে আমরা একটা স্টেট একটা ক্র্যাঙ্ক 12 ইঞ্চি পর পর আমরা স্টিল বসাই দিব। আগে মিড স্প্যানেরটা ঠিক করব, তারপরে আমরা সাপোর্টের এখানে অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে যেহেতু এখানে দরকার 12 ইঞ্চি, তাই আমরা 12 ইঞ্চি পর পর আমরা স্টিল বসিয়ে দিলাম অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে। এবং সেম ভাবে তাহলে সাপোর্টে এসে কি হচ্ছে? 2টা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স হয়ে যাচ্ছে কত? 24 ইঞ্চি, কিন্তু দরকার হচ্ছে 12 ইঞ্চি। দরকার কত? 12 ইঞ্চি। তাই আমরা 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিলাম। এবং সেম ভাবে এইদিকেও 2টা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স হয়ে যাচ্ছে 24 ইঞ্চি, কিন্তু দরকার হচ্ছে 12 ইঞ্চি। তাই আমরা 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে অর্থাৎ একটা স্টেট বা তার 12 ইঞ্চি পর আরেকটা ক্র্যাঙ্ক, তার 12 ইঞ্চি পর আরেকটা স্টেট আরেকটা ক্র্যাঙ্ক, এবং ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস 2টা প্রান্তেই কি করছি আমরা? যে 2টা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিচ্ছি। এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এই জায়গাটুকুর মধ্যে, কলাম স্ট্রিপের মধ্যে। এবং শুধু তাই না, এই সেম অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এই নিচের কলাম স্ট্রিপের মধ্যেও। 2টা কলাম স্ট্রিপেই সেম অ্যারেঞ্জমেন্টে স্টিল বসবে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার খেয়াল করো যে 2টা ক্র্যাঙ্কের মধ্যে একটা এক্সট্রা টপ। ব্যাপারটা কিন্তু এরকম না যে টোটাল কলাম স্ট্রিপে এইদিকে একটা এদিকে একটা, তা কিন্তু না। এখানে আমি বোঝার সুবিধার্থে শুধু একটা করে দেখাইছি, কিন্তু প্রত্যেকটা 2টা বেন্ট বারের মাঝখানেই কিন্তু একটা করে এক্সট্রা টপ দিতে হবে। আবার এখানেও সেম, এখানে হচ্ছে প্রত্যেকটা 2টা বেন্ট বারের মাঝখানে 2টা করে এক্সট্রা টপ। তাহলে দেখো আমরা কিন্তু স্ল্যাবের শর্ট ডিরেকশনে কিন্তু আমরা স্টিলটা মানে প্লেসমেন্ট করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যাবো হচ্ছে লং ডিরেকশনে। আচ্ছা, তার আগে আমি একটু দেখাতে যাচ্ছি যে এই স্টিল গুলোকে আসলে চিহ্নিত করতে হয় কিভাবে সেটা দেখা দরকার, ঠিক আছে। প্রত্যেকটার গায়ে যদি আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাতে চাই তাহলে ফিগারটা অবশ্যই কি হবে? অপরিষ্কার হবে, দেখে বোঝা যাবে না। সো ডিজাইন যত ভালোই হোক না কেন, ডিজাইনের যে আউটপুট বা উপস্থাপনা, এই ফিগার, এটাই যদি আসলে স্পষ্ট না হয়, সো ডিজাইনটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো হবে না। বা দেখা যাচ্ছে যে ফিল্ডে যারা থাকবে, যারা স্টিল প্লেসমেন্ট সুপারভিশনের দায়িত্বে থাকে, তারাও কিন্তু আসলে এনশিওর করতে পারবে না যে স্টিল ঠিকঠাক মতো বসছে কিনা, বা তারাও কিন্তু বুঝতে পারবে না যে ইঞ্জিনিয়ার বা ডিজাইনার কি বলতে চাচ্ছে। সো ফিগারটাকে পরিষ্কার রাখার জন্য আমরা একটু অন্যভাবে স্টিল গুলাকে দেখাবো। সেটা হচ্ছে, ধরো যে
এখানে যে মেইন স্টিল গুলো আছে শর্ট ডিরেকশন বরাবর, মেইন স্টিল কিন্তু মিড স্ট্রিপ কলাম স্ট্রিপ সব জায়গাতেই একইভাবে বসানো হয়েছে, অর্থাৎ এক অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে। তাই আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম টোটাল স্ল্যাব জুড়ে, এবং এই স্টিল গুলাকে আমরা চিহ্নিত করলাম, ফোঁটা ফোঁটা দিয়ে চিহ্নিত করলাম, মানে যে স্টিল গুলাকে আমরা দেখাবো। এবং এই অ্যারো চিহ্নের নাম দিলাম হচ্ছে এ, এবং আমরা বাইরে লিখে দিলাম যে এ ইজ ইকুয়াল টু 12 মিলিমিটার ডায়া অ্যাট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। সংক্ষেপে এভাবে লেখা হয়, সিকেটি মানে ক্র্যাঙ্ক বা বেন্ট বার। তার মানে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক 12 ইঞ্চি পর পর বসানো হয়েছে, এবং প্রত্যেকটা বারের ডায়ামিটার হচ্ছে 12 মিলিমিটার। তাহলে এই ফিগারটা যে দেখবে সে আসলে সহজেই বুঝতে পারবে যে এ মানে এ আরো চিহ্ন মানে হচ্ছে এইটা। তার মানে এই প্রত্যেকটা স্টিল এইভাবে বসানো হয়েছে বা বসাতে হবে। আবার দেখো যে এক্সট্রা টপ যদি আমরা চিহ্নিত করতে চাই, ফরচুনেটলি ডিসকন্টিনিউয়াস প্রান্তের সব জায়গাতে একই অ্যারেঞ্জমেন্ট, দুইটা ক্র্যাঙ্কের মধ্যে একটা এক্সট্রা টপ। তাহলে আমরা কি করলাম, আমরা পুরা জিনিসটাকে একটা অ্যারো চিহ্নের আন্ডারে আনলাম এবং এক্সট্রা টপ গুলাকে আমরা ফোঁটা দিয়ে চিহ্নিত করলাম, এবং এটার এই অ্যারো চিহ্নের নাম দিলাম হচ্ছে বি, এবং আমরা বাইরে লিখে দিলাম যে বি ইজ ইকুয়াল টু 1 নস 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ, ইটি মানে এক্সট্রা টপ, ইন বিটুইন মানে হচ্ছে মধ্যে বা মাঝখানে, ইন বিটুইন টু ক্র্যাঙ্ক মানে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে একটা করে এক্সট্রা টপ। এবং এইটা যে শুধুমাত্র এইখানে আছে তা না, দেখো এইখানেও কিন্তু আছে। এইটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করলাম, এই যে এই কলাম স্ট্রিপের মধ্যে এতটুকু জায়গার মধ্যে বি দিলাম। আবার সেম এখানে এখান থেকে এতটুকু জায়গার মধ্যেও কিন্তু বি দিলাম। ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে মিড স্ট্রিপের কন্টিনিউয়াস প্রান্তে, তাই আমরা এই মিড স্ট্রিপের মধ্যে আরেকটা আলাদা একটা অ্যারো চিহ্ন সি দিলাম, এবং এই এক্সট্রা টপ গুলাকে আমরা চিহ্নিত করে আমরা লিখে দিলাম যে সি হচ্ছে 2 এক্সট্রা টপ। 2 মানে হচ্ছে দুইটা বা 2 নস, দুইটা ক্র্যাঙ্কবারের মধ্যে দুইটা এক্সট্রা টপ। তাহলে এইভাবে আমরা কিন্তু আর কি স্টিল গুলাকে চিহ্নিত করতে পারি। এখন আমরা সেম পদ্ধতিতে আমরা লং ডিরেকশন বরাবর স্টিল প্লেসমেন্ট করব। ওকে, তার জন্য আমরা কি করব, প্রথমে আগে স্ল্যাবটাকে ড্র করব এবং এর দুইটা কন্টিনিউয়াস প্রান্ত চিহ্নিত করব। এখানে চিহ্নিত করা হয় নাই, তোমরা অবশ্যই চিহ্নিত করবা। এইটা কন্টিনিউয়াস, এখানে হ্যাশ দিয়ে দিবা, আর এটা কন্টিনিউয়াস, তাই এখানে কয়েকটা হ্যাশ দিয়ে দিবা, ঠিক এইটার মতো। ওকে, তাহলে নেক্সট কাজ হচ্ছে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করা। যেহেতু লং ডিরেকশন বরাবর স্টিল বসাবো আমরা, তাই লং ডিরেকশন বরাবর যদি আমরা মোমেন্ট চিন্তা করি, তাহলে মিড স্ট্রিপ হবে হচ্ছে কতটুকু, শর্ট ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই 2, এল এ ডিভাইডেড বাই 2। আর কলাম স্ট্রিপ কতটুকু হবে, এল এ ডিভাইডেড বাই 4। সো এটাকে ইঞ্চিতে নিলে এত হয়, এটা তোমরা মিলাই নিবা। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে মিডিল স্ট্রিপ, এই যে আমি এখানে মাউস দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে মিডিল স্ট্রিপ। আর বাকি যে বাকি যে দুইটা অংশ আছে দুই দিকে, এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ। আচ্ছা, তাহলে আমরা আসো এখন রেইনফোর্সমেন্ট অ্যালং লং ডিরেকশন বরাবর রেইনফোর্সমেন্ট বসাবো। তাহলে আমি আবারও একই কথা বলছি, আমরা স্টিল প্লেসমেন্ট শুরু করব হচ্ছে মিডিল স্ট্রিপের মিড স্প্যান থেকে, মিডিল স্ট্রিপের মিড স্প্যান। ঠিক আছে, মিডিল স্ট্রিপের মিড স্প্যানে এখানে স্পেসিং দেওয়া আছে 8 ইঞ্চি। আচ্ছা, আমরা একটু দেখে আসি ডিজাইন। স্টিল ক্যালকুলেশনের লং ডিরেকশনের মিড স্প্যানে হচ্ছে দেখো 8 ইঞ্চি। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস প্রান্তে আবার কত, 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত, 12 ইঞ্চি। তাহলে এটা একটু মনে রাখি আমরা, কন্টিনিউয়াস প্রান্তে 4 ইঞ্চি আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি। এই যে কন্টিনিউয়াস প্রান্তে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত এটা, তাই কন্টিনিউয়াস প্রান্তে 4 ইঞ্চি স্পেসিং, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এই সংখ্যাগুলো আগে আমরা একটু ছোট্ট করে লিখে রাখবো, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা একবারে কলাম স্ট্রিপের স্পেসিং গুলো ফাইনালাইজ করে ফেলি। তাহলে 1.5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ মিড স্প্যানে যে স্পেসিংটা আছে, মানে মিডল স্ট্রিপের মিড স্প্যানের স্পেসিং কে 1.5 দ্বারা গুণ করলে কত হয়, 8 ইন্টু 1.5 কত হয়, 8 ইন্টু 1.5, এটা হচ্ছে 12 হয়। ঠিক আছে, তাই এখানেও 12, এখানেও 12।
কলাম স্ট্রিপের মিড স্প্যানেও 12। আচ্ছা, তাহলে সেম ভাবে এখানে 12 কে 1.5 দ্বারা গুণ করলে হয় 18, কিন্তু 18 তো আর দেওয়া যাবে না, তাই এখানেও 12, আবার এখানেও 12। ঠিক আছে না? আবার একইভাবে এখানে 4, 4 ইন্টু 1.5 কত হয়? 6। তাই দেখো এখানেও 6, আবার এখানেও 6। তাহলে কলাম স্ট্রিপ এবং মিডিল স্ট্রিপ সব জায়গাতেই কিন্তু স্পেসিং ফাইনালাইজ করে ফেললাম আমরা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা স্টিল বসানো শুরু করব মিড স্প্যান থেকে, এবং এইটার যে স্পেসিং তাকে মনে মনে আমরা 2 দ্বারা গুণ করব, ঠিক আগের মতো। তাহলে 8 কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 8 দুগুণে কত হয়? 16। 16। দেখবো যে এই 16 কি আসলে বাকি যে দুইটা স্পেসিং আছে 4 এবং 12, এই দুইটা দ্বারা বিভাজ্য কিনা। 16 কিন্তু আসলে 4 দ্বারা বিভাজ্য, 4 4 16, কিন্তু 12 দ্বারা কিন্তু 16 বিভাজ্য না। 12 কে 12, 12 দুগুণে কত? 24। 16 কিন্তু বিভাজ্য না। 16 কে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4। তার মানে যেহেতু বিভাজ্য হচ্ছে না, তাই আমরা এখানে অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে কিন্তু স্টিলটা বসাতে পারছি না। এখানে অন্য কোনো মেথড ফলো করতে হবে। একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবা যে যেহেতু বিভাজ্য হচ্ছে না 16 12 দ্বারা, তাই বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে? বিভাজ্য না হইলে তো তুমি এক্সট্রা টপ মেলাইতে পারবে না, তাই না? আগে যেরকম আমরা এক্সট্রা টপ 2টা বা 3টা দিয়ে দিচ্ছিলাম বা একটা, এটা কেন পারছিলাম? কারণ বিভাজ্য হচ্ছিল তাই। কিন্তু এখানে বিভাজ্য না হলে কিন্তু এক্সট্রা টপ দিয়ে তুমি স্পেসিং মেলাতে পারবা না। সো বিভাজ্য বানাতে গেলে তাহলে এখানে কত স্পেসিং দরকার ছিল? 12 তো আর সম্ভব না, কারণ 8 ইঞ্চি পর পর যদি আমরা স্টিল বসাই তাহলে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 16। তাহলে মিনিমাম 16 হচ্ছেই। তাহলে 16-র উপরে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে? অবশ্যই 24, তাই না? 12 দুগুণে 24। জি তাই স্যার। আমরা এইটুকু বুঝতে পারতেছি যে যদি এইখানে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হইতো 24, তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হইতো। এবং এখানেও সেম, যদি 24 হইতো তাহলে কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 6 24। ঠিক আছে? জি স্যার। বিভাজ্য হইলে আমরা খুব সহজেই কিন্তু এক্সট্রা টপ দিয়ে স্পেসিংটাকে অ্যাডজাস্ট করতে পারতাম। তার মানে এখানে বিভাজ্য বানাতে হবে আর কি। এখানে এমন ভাবে স্টিল বসাতে হবে যাতে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স এইখানে এসে কত হয়? 24 হয়। এখন তোমরা বলতে পারো যে ঠিক আছে, তাহলে আমরা আগের মতো বসাই, আমরা 12 ইঞ্চি পর পর অল্টার ক্র্যাঙ্ক করে বসাই দেই, তাহলে এখানে এসে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে ডিস্টেন্স হবে কত? 24 ইঞ্চি। তা তো আর হবে না, তাই না? কারণ মিড স্প্যানে তো 8 ইঞ্চি পর পর স্টিল লাগবে। তো এখানে তো তুমি আর অল্টার ক্র্যাঙ্ক 12 ইঞ্চি পর পর দিতে পারবা না। এখানেও 8 ইঞ্চি পর পর দিতে হবে, আবার এখানেও 24 ইঞ্চি আনতে হবে। তাহলে এটা কিভাবে আনা যেতে পারে? এটা এভাবে আনা যাইতে পারে। দেখো, এটা খুব সহজ একটা সমাধান। ঠিক আছে, আমরা দুইটা স্টেপ বার দিব পাশাপাশি এবং তারপরে দিব একটা ক্র্যাঙ্ক। ধরো যে এইটা হচ্ছে আমাদের সেই স্ল্যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? আমরা পরপর দুইটা স্ট্রেট বার দিচ্ছি লং ডিরেকশন বরাবর, এবং তারপর দিচ্ছি একটা ক্র্যাঙ্ক বার এভাবে। তারপর দিচ্ছি আবারও একটা স্ট্রেট বার এবং দুইটা স্ট্রেট বার, রাইট? এবং তারপরে আমরা আবার দিচ্ছি কি? একটা ক্র্যাঙ্ক বার। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দুইটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার, এইভাবে যদি আমরা কন্টিনিউ চালাতে থাকি, তখন তোমরাই বলো যে দুইটা স্ট্রেট বারের, দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স কত আসবে? 16 সেন্টিমিটার স্যার, 16 ইঞ্চি স্যার। না, 16 ইঞ্চি কখনোই আসবে না। ঠিক আছে, 16 24 ইঞ্চি স্যার, 24। আসবে না। এর কারণটা হচ্ছে, দেখো আমরা মিড স্প্যানের স্পেসিং কত? 8 ইঞ্চি। এটাকে স্যাটিসফাই করানোর জন্য আমরা কিন্তু 8 ইঞ্চি পর পরই একটা স্টিল বসাচ্ছি। সো প্রত্যেকটা স্টিল যদি 8 ইঞ্চি পর পর আমরা বসাই, তাহলে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স কত আসছে? হিসাব করি আমরা। এটা 24। এখান থেকে এটা হচ্ছে 8, দুইটা স্টেটের মধ্যেও ডিস্টেন্স 8, আবার স্টেট এবং ক্র্যাঙ্কের মধ্যেও ডিস্টেন্স 8, তিন আটে কত হয়? 24। 24।
তাহলে যদি আমরা এইভাবে স্টিল বসাই তাহলে কিন্তু আসলে খুব সহজে আমরা এক্সট্রা টপ দিয়ে আমরা স্পেসিং গুলা কিন্তু মিলাই দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। So, তাহলে আমরা এখন লং ডিরেকশনের মিড স্ট্রিপে আমরা স্টিল বসাবো এইভাবে, অর্থাৎ দুইটা স্ট্রেট এবং একটা ক্র্যাঙ্ক। তাহলে দুইটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক এভাবে বসাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত কি এই যে 124 ইঞ্চি এই জায়গাটা ফুলফিল হয়, ঠিক আছে? তো আমরা বসালাম এবং তাহলে 8 ইঞ্চি স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে এখন আমরা সাপোর্টের এখানে আসি। সাপোর্টের এখানে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে তোমরাই বললা যে ডিসটেন্স তৈরি হয়েছে 24 ইঞ্চি, কিন্তু দরকার হচ্ছে মাত্র 12 ইঞ্চি, তাই আমরা একটা এক্সট্রা টপ দিয়ে দিলাম। সেম ভাবে যদি কন্টিনিউয়াস প্রান্তে আসি, এটা কন্টিনিউয়াস প্রান্ত, এখানে আমরা সেম অবস্থা যে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে 24 ইঞ্চি ডিসটেন্স তৈরি হয়েছে, কিন্তু দরকার হচ্ছে মাত্র 4 ইঞ্চি। তাই আমরা কি করব, 4 6 24, 6 মাইনাস 1 মানে 5। আমরা দুইটা ক্র্যাঙ্কের মধ্যে 5টা এক্সট্রা টপ দিয়ে দিব, ঠিক আছে? দুইটা ক্র্যাঙ্কের মধ্যে যদি 5টা এক্সট্রা টপ আমরা দেই তাহলে কি হবে, 4 ইঞ্চি ডিসটেন্স এটা স্যাটিসফাইড হয়ে যাবে। এটা তোমরা দেখে নিবা, ওকে? তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাই দিব হচ্ছে এই টোটাল যে মানে মিডল স্ট্রিপ ছিল এই এলাকার মধ্যে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কলাম স্ট্রিপে আসি। কলাম স্ট্রিপে হচ্ছে 6 12 এবং 12 সেম। তাহলে আমরা মাঝখানে যে 12 আছে এই 12 কে মনে মনে 2 দ্বারা গুণ করব 24, এবং এই দুইটা দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। 24 6 দ্বারাও বিভাজ্য, আবার 12 দ্বারাও বিভাজ্য। যেহেতু বিভাজ্য হচ্ছে তার মানে এখানে আমরা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে স্টিলটা বসাতে পারি, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক এভাবে বসাতে পারি। সো তাহলে আমরা 12 ইঞ্চি পর পর অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিলটা বসাই দিলাম, এবং সাপোর্টের এখানে এসে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স হচ্ছে ঠিক আগের মতো 24 ইঞ্চি, কিন্তু দরকার 12 ইঞ্চি, তাই একটা এক্সট্রা টপ দিলাম। এবং এখানে 24 ইঞ্চি হচ্ছে কিন্তু দরকার হচ্ছে 6 ইঞ্চি, তাই 4 6 24 এবং 4 মাইনাস 1 মানে 3টা এক্সট্রা টপ আমরা এখানে দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এতটুকু জায়গার মধ্যে, কলাম স্ট্রিপের মধ্যে। তাহলে এই কলাম স্ট্রিপে যেভাবে স্টিল বসবে অবশ্যই কি এই কলাম স্ট্রিপেও সেম ভাবে স্টিল বসবে। ডিসকন্টিনিউয়াস প্রান্তে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে একটা এক্সট্রা টপ, আর কন্টিনিউয়াস প্রান্তে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে 3টা করে এক্সট্রা টপ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি স্টিল প্লেসমেন্ট। আমরা টোটাল এই 2 স্ল্যাবের কিন্তু লং ডিরেকশন বরাবর স্টিলকে প্লেস করে ফেলছি আমরা, রাইট? ওকে, সো জি স্যার। এখন আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করব। যেহেতু লং ডিরেকশন বরাবর সবই ছিল 10 মিলিমিটার বার, শর্ট ডিরেকশন থেকে আলাদা, তাই আগে যে শর্ট ডিরেকশনে যে এ বি এবং সি ছিল সবই ছিল 12 মিলিমিটার। সো এখানে কিন্তু আসলে কোনোটা মিলবে না, এখানে ডি থেকে শুরু হবে। হ্যাঁ, এখন যদি তোমরা 12 মিলিমিটার বার দিতা লং ডিরেকশনে সেক্ষেত্রে হয়তো কয়েকটা মিলতো, যেমন সেক্ষেত্রে এইটা কিন্তু মিলতো 12 মিলিমিটার এক 12 ইঞ্চি অল্টার ক্র্যাঙ্ক, এটা কিন্তু মিলতো। এটা কার সঙ্গে মিলতো, এটা মিলতো হচ্ছে এ এর সঙ্গে, অর্থাৎ এখানে তোমরা ই এর জায়গাতে এ দিতে পারতা। যাই হোক, হোয়াটএভার, দেখার বিষয় না। সো প্রথমে আমরা এই যে ডি অর্থাৎ মেন বার আগে আমরা চিহ্নিত করলাম ডি অ্যারোর মাধ্যমে, এবং ডি সমান কি লিখলাম যে 10 মিলিমিটার এট 2 স্টেপ প্লাস 1 ক্র্যাঙ্ক এট 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই ইউনিটটা বারবার রিপিট করবে, অর্থাৎ 2 স্টেপ প্লাস 1 ক্র্যাঙ্ক। এটাকে কিন্তু অল্টার ক্র্যাঙ্ক বলা হয় না, এটাকে এরকম লেখা হয় আর কি। সো এই ইউনিটটা বারবার রিপিট করবে। তাহলে এটা হচ্ছে ডি, আমরা দিয়ে দিলাম। এরপর ই হচ্ছে দেখো এই মেইন স্টিল কলাম স্ট্রিপের মধ্যে মেইন স্টিল দুই জায়গাতেই সেম, তাই আমরা দুইটা অ্যারোরই নাম দিলাম হচ্ছে ই, এবং ই সমান আমরা লিখলাম যে 10 মিলিমিটার এট 12 ইঞ্চি অল্টার ক্র্যাঙ্ক। ওকে, এরপর হচ্ছে শুধু এক্সট্রা টপ দেখাতে হবে। এখন এক্সট্রা টপ দেখো এখান থেকে এতটুকু এই টোটাল জায়গার মধ্যে এক্সট্রা টপ একইভাবে বসছে, দুইটা ক্র্যাঙ্কের মধ্যে মাত্র একটা করে। তাই আমরা এই টোটাল জায়গাটাকে একটা অ্যারো চিহ্নের আন্ডারে নিয়ে আসলাম এবং নাম দিলাম এফ।
এফ সমান হচ্ছে 1 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ ইন বিটুইন টু ক্র্যাঙ্ক। ওকে, তাহলে যেখানে 3টা করে পড়ছে সেইটার নাম দিলাম হচ্ছে এইচ, আর যেখানে 5টা করে পড়ছে তার নাম দিলাম জি, এবং এইচ এবং জি কে আমরা এখানে ডিফাইন করে দিলাম। ঠিক আছে, সো তোমরা আসলে এইভাবে একটা 2 ওয়ে স্ল্যাব ডিজাইন করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 2 ওয়ে স্ল্যাবের ডিজাইন ছিল কর্নার প্যানেল এ। শুধুমাত্র একটা জিনিস বাদে, কারণ কর্নার প্যানেলে কিছু কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হয়, and this is mandatory. সো কর্নার রিইনফোর্সমেন্ট নিয়ে একটু বই পড়তে হবে। নিলসন স্যারের 15th এডিশনের পেজ নাম্বার 393। আমরা দেখি, এই যে পেজ নাম্বার 393, এখানে 2টা ফিগার আমরা দেখতে পাচ্ছি। এই দুইভাবে আসলে কর্নার রিইনফোর্সমেন্ট একটা স্ল্যাবের মধ্যে বসানো যায়। ঠিক আছে, দুটার মধ্যে আমরা যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করতে পারি। সো তার আগে আমরা একটু দেখে আসি। এই 393 পেজের লাস্টের প্যারাগ্রাফটা খুব ভালো মতো পড়তে হবে, এই টোটালটা। এখানে বলা হচ্ছে the twisting moments discussed earlier are usually of consequence only at exterior corners of a two-way slab system. অর্থাৎ টুইস্টিং মোমেন্ট যেটা আগে আলোচনা করা হয়েছে, টুইস্টিং মোমেন্ট সাধারণত কোথায় আসে? সাধারণত শুধুমাত্র এক্সটেরিয়র কর্নারে আসে একটা 2-ওয়ে স্ল্যাব সিস্টেম। স্ল্যাব সিস্টেম মানে অনেকগুলো স্ল্যাবের সমষ্টি। একটা স্ল্যাব সিস্টেমে শুধুমাত্র এক্সটেরিয়র কর্নারে কিছু টুইস্টিং মোমেন্ট বা টরশন ডেভেলপ করে, টরশন তৈরি হয়। আমরা সলিড মেকানিক্সে দেখে আসছি টরশন বা টুইস্টিং মোমেন্ট একই কথা। সো হোয়ার, যেখানে দে টেন্ড টু ক্র্যাক দ্য স্ল্যাব, দে মানে টুইস্টিং মোমেন্ট, মানে টুইস্টিং মোমেন্ট টেন্ড টু ক্র্যাক দ্য স্ল্যাব, টুইস্টিং মোমেন্ট স্ল্যাবটাকে ক্র্যাক করতে চেষ্টা করে এট দ্য বটম, মানে স্ল্যাবের বটমে, অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল, মানে প্যানেলের কর্ণ বরাবর ক্র্যাক তৈরি করতে চেষ্টা করে বটমে, অ্যান্ড এট দ্য টপ, মানে এবং টপে কি করে? পারপেন্ডিকুলার টু দ্য প্যানেল ডায়াগোনাল, প্যানেল ডায়াগোনালের লম্ব দিক বরাবর ক্র্যাক তৈরি করতে চেষ্টা করে। কমন একটা নিয়ম হচ্ছে যে যে বরাবর আসলে ক্র্যাক তৈরি করার চেষ্টা করা হয়, ধরো যে সে কথার কথা, যদি ক্র্যাক গুলো আসলে এই বরাবর তৈরি হতে চেষ্টা করে সে এই বরাবর ক্র্যাক তৈরি হইতে চায়, তাহলে স্টিলটা দিতে হবে ঠিক এই ডিরেকশনের পারপেন্ডিকুলার ভাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিল প্রোভাইড করতে হবে ওই ক্র্যাককে রেজিস্ট করার জন্য। ঠিক আছে, সবসময় তাই। সো এখানে ওইটাই বলা হচ্ছে যে টপে ক্র্যাক তৈরি হয় হচ্ছে টপে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ। ঠিক আছে, অর্থাৎ ধরো যে সে কথার কথা, এইটা হচ্ছে একটা প্যানেল, স্ল্যাবের প্যানেল, তাহলে কি প্যানেলের কর্ণ কোনটা? এইটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে ডায়াগোনাল কর্ণ। সো টপে ক্র্যাক তৈরি হয় কোন বরাবর? ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। দ্যাট মিন্স স্ল্যাবের টপ ফেসে এইভাবে ক্র্যাক তৈরি হইতে চাই, তার মানে স্টিল দিতে হবে কোন বরাবর? স্টিল দিতে হবে হচ্ছে ডায়াগোনালের সমান্তরাল বা ডায়াগোনাল বরাবর। এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা, এরপর বলা হচ্ছে স্পেশাল রিইনফোর্সমেন্ট মানেই কর্নার রিইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড অ্যাট এক্সটেরিয়র কর্নার্স, এক্সটেরিয়র কর্নারে প্রোভাইড করা উচিত ইন বোথ দ্য টপ অ্যান্ড বটম অ্যান্ড দ্য টপ অফ দ্য স্ল্যাব, টপেও এবং বটমেও উভয় জায়গাতে। এই যে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট যে কতটুকু জায়গার মধ্যে আসলে স্টিল গুলোকে দিতে হবে। ফর এ ডিস্টেন্স ইন ইচ ডিরেকশন ফ্রম দ্য কর্নার ইকুয়াল টু 1/5 দ্য লঙ্গার স্প্যান অফ দ্য কর্নার প্যানেল, কর্নার প্যানেলের যে বড় স্প্যানটা থাকবে, লঙ্গার স্প্যান মানে লং ডিরেকশন, কর্নার প্যানেলের যে লং ডিরেকশন থাকবে সেই লং ডিরেকশনের 1/5 মানে 1/5 জায়গার মধ্যে এই স্টিলটা প্রোভাইড করতে হবে। আমি আবার বলি, যে স্ল্যাবে মানে যে প্যানেলে আমরা কর্নার রিইনফোর্সমেন্ট দিচ্ছি, যে স্ল্যাব প্যানেলে,
সেই স্ল্যাব প্যানেলের লং ডিরেকশনের 1/5 বা L/5 LB/5 এই যে ডিস্টেন্স যতটুকু হয় কর্নার থেকে এই ডিস্টেন্সের মধ্যে এই কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে। আচ্ছা, as shown in figure the reinforcement at the top of the slab মানে স্ল্যাবের টপে রিইনফোর্সমেন্ট কেমন হওয়া উচিত should be parallel to the diagonal from the corner কর্নার থেকে ডায়াগোনালের সমান্তরাল বরাবর। আমি যেটা দেখালাম একটু আগে, while মানে যেইখানে that at the bottom মানে reinforcement at the bottom should be মানে হওয়া উচিত perpendicular to the diagonal মানে কর্ণের সঙ্গে লম্ব বরাবর রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে বটমে। এটা খুব সিম্পল, দেখো এখানে বলা হচ্ছে যে বটমে ক্র্যাক তৈরি করার চেষ্টা করে কোথায়, অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল বরাবর। তার মানে রিইনফোর্সমেন্ট দিতে হবে কোথায়, বটমে। রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডায়াগোনাল, যে বরাবর ক্র্যাক তৈরি করতে চেষ্টা করবে তার লম্ব দিকে, ঠিক আছে। সো এটাই এই ফিগারের বর্ণনা মানে দেওয়া হচ্ছে এইটার মধ্যে দিল আর কি, যে দেখো সেই কারণে এইটা হচ্ছে টপ বার, এই যে এই বারগুলো হচ্ছে সব টপ বার, ডায়াগোনাল বরাবর যেগুলো আছে সেগুলো টপ বার, আর ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে বটম বার, ঠিক আছে। আর আরেকটা ওয়েতে স্টিল বসানো যায় অল্টারনেটিভলি, মানে বিকল্প ওয়ে হচ্ছে যে আইদার লেয়ার অফ স্টিল মে বি প্লেসড, মানে দুইটা স্টিলের লেয়ার প্লেস করা যেতে পারে ইন টু ব্যান্ডস প্যারালাল টু দ্য সাইডস অফ দ্য স্ল্যাব। স্ল্যাবের যে সাইড মানে হচ্ছে ধরো যে এইটা একটা সাইড, এটা একটা সাইড, সো স্ল্যাবের সাইডের সমান্তরালে দুই লেয়ারে স্টিল প্রোভাইড করা যাইতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আবার দেখো এস বোথ ওয়েজ টপ এন্ড বটম, তো টপেও দেয়া লাগবে দুই দিকে, আবার বটমেও কিন্তু দেয়া লাগবে দুই দিকে, যদি আমরা এইভাবে স্টিল বসাই, ঠিক আছে। সো যে কোনো একটা অপশন ব্যবহার করা যাবে এখানেও সেম L/5 ডিস্টেন্সের মধ্যে স্টিলটা বসবে, ঠিক আছে। সো আচ্ছা, এই গেল তাহলে দুইটা অ্যারেঞ্জমেন্ট আমরা দেখলাম, হয় ডায়াগোনাল এবং ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর আমরা স্টিল দিব, অথবা আমরা স্টিল দিব হচ্ছে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে প্যারালাল ভাবে, কিন্তু সেক্ষেত্রে আবার দুই ডিরেকশনে স্টিল দেওয়া লাগবে, স্ল্যাবের টপেও এবং বটমেও। সো এখন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে দ্য পজিটিভ এন্ড নেগেটিভ রেইনফোর্সমেন্ট। পজিটিভ রেইনফোর্সমেন্ট মানে যে রেইনফোর্সমেন্টটা বটমে আসে, আর নেগেটিভ রেইনফোর্সমেন্ট মানে যে রেইনফোর্সমেন্টটা টপে আসে। সো ইন এনি কেস মানে যে কোনো ক্ষেত্রে শুড বি অফ এ সাইজ এন্ড স্পেসিং equivalent to that required for the maximum positive moment. টপ এবং বটম বার যে কোনো ক্ষেত্রে কেমন হওয়া উচিত, এমন সাইজ এবং এমন স্পেসিং এর হওয়া উচিত যে সেটা কার তুল্য হবে বা কার সমতুল্য হবে, ইকুইভ্যালেন্ট টু দ্যাট রিকোয়ার্ড ফর দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ইন দ্য প্যানেল। মানে ওই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে সাইজের বার ব্যবহার করা হয়েছে এবং যে স্পেসিং দেওয়া হয়েছে ওই একই সাইজ এবং একই স্পেসিং ব্যবহার করতে হবে এই কর্নার রিইনফোর্সমেন্টের জন্য। এবং এই সবকিছুর রেফারেন্স হচ্ছে এসিআই কোড সেকশন 8.7.3। তাহলে আমরা যে প্যানেলটা এখন ডিজাইন করছি মানে কর্নার প্যানেল এ, সেই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে স্পেসিং ওইটাই আমরা কর্নার রিইনফোর্সমেন্ট হিসেবে দিব, মানে কর্নার রিইনফোর্সমেন্টের স্পেসিংও সেম দিব, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট কোথায় আসছে এটা দেখো তো। ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট কিন্তু তৈরি হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর 46,000, এর থেকে বড়। তার মানে এই মোমেন্টের জন্য যে স্পেসিং সেটাই দিতে হবে। তাহলে 46,000 সামথিং এই মোমেন্টের জন্য স্পেসিং কত পেয়েছি আমরা, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে কর্নার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রেও বারের ডায়ামিটারও ব্যবহার করতে হবে 12 মিলিমিটার এবং স্পেসিংও দিতে হবে কত, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে সেটাই দেখানো হয়েছে যে টপ এন্ড বটম বার্স আর 12 মিলিমিটার ফাইবার এট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে এই মোমেন্টের জন্য যা আসছে তাই। এবং দেখো L/5 অর্থাৎ LB/5
তো তোমরা দেখে নিবা যে আমাদের এলবি যত ছিল সেটাকে 5 দ্বারা ভাগ করব এবং তাকে ইঞ্চিতে নিব, তাহলে এই এতটুকু ডিস্টেন্সের মধ্যে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট ব্যবহার করব, দিব আর কি স্ল্যাবে। এবং যেগুলো ডায়াগোনাল বরাবর হবে সেগুলো টপ বার, আর বটমে আমরা বার দিব শুধুমাত্র ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। এবং সব ক্ষেত্রেই টপ স্টিল বটম স্টিল সব ক্ষেত্রেই বারের সাইজ হবে 12 মিলিমিটার এবং স্পেসিং হবে 12 ইঞ্চি পরপর। ঠিক আছে, তাহলে এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। এখন ধরো যে কথার কথা, এইটা হচ্ছে একটা 2 ওয়ে স্ল্যাব সিস্টেম। এখানে ধরো যে অনেকগুলো স্ল্যাব আছে, ঠিক আছে। সব প্যানেলে কিন্তু কর্নার রেইনফোর্সমেন্ট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এইটা এইটা অর্থাৎ চার কোনায় যে 4টা প্যানেল থাকবে সেই 4টা প্যানেলের আবার একদম বাইরের প্রান্তে কিছু টুইস্টিং মোমেন্ট তৈরি হয়। এই টরশনকে রেজিস্ট করার জন্য আমরা এইখানে কিছু কর্নার রেইনফোর্সমেন্ট দিব, এইখানে দিব, এইখানে কিছু দিব, আবার এইখানে কিছু দিব। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে আর কি বইতে, যে দেখো যে আর ইউজুয়ালি অফ কনসিকুয়েন্স অনলি অ্যাট এক্সটেরিয়র কর্নার্স অফ এ 2 ওয়ে স্ল্যাব সিস্টেম। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 2 ওয়ে স্ল্যাবের ডিজাইন। তাহলে দেখো আমরা যদি প্রথম থেকে আরেকবার আসি, প্রথমে আমরা ক্লিয়ার স্প্যান বের করলাম এবং স্ল্যাবের থিকনেস বের করলাম, লোড ক্যালকুলেশন করলাম, মোমেন্ট ক্যালকুলেশন করলাম। কোন কেসের মধ্যে পড়ে এটা খুবই কেয়ারফুল। মোমেন্ট ক্যালকুলেশনের পর আমরা এই জিনিসগুলো কিন্তু লেখার কোনো দরকার নাই, আমরা ইন্টারপোলেশন করব হচ্ছে ক্যালকুলেটরে, লেখার কোনো দরকার নাই। সো মোমেন্টের পর আমরা হচ্ছে কি করলাম, এই ডায়াগ্রামটা অবশ্যই ড্র করবো সবাই। এরপর ডেপথ চেক করলাম এবং স্টিল ক্যালকুলেশন করলাম। স্টিল ক্যালকুলেশন যেভাবে আছে এভাবে তোমরা দেখাবা পরীক্ষাতে। আর এরপর হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং বের করলাম। দেখো এই ফিগার কিন্তু পরীক্ষায় ড্র করার কোনো দরকার নেই, এটা হচ্ছে জানার জন্য। ঠিক আছে, এটা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট পরীক্ষায় ড্র করার দরকার নেই। সো ম্যাক্সিমাম স্পেসিং বের করার পর আমরা সরাসরি চলে যাব হচ্ছে স্টিল প্লেসমেন্টে, অর্থাৎ এইখানে। তারপরে এই ফিগারটা ড্র করব, এই ফিগারের মধ্যে আমরা স্টিল দেখাবো, তার স্পেসিফিকেশন এখানে লিখে দিব ফিগারের বাইরে, এবং লং ডিরেকশন বরাবর স্টিল বসাবো এবং স্পেসিফিকেশন লিখে দিব। এবং শুধু এই ছোট্ট একটা ফিগারের মাধ্যমে আমরা দেখাই দিব কর্নার রেইনফোর্সমেন্টের সাইজ, স্পেসিং এবং কতটুকু জায়গার মধ্যে দিচ্ছি সেটা। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন ভাইভাতে জিজ্ঞাসা করবে যে কর্নার রেইনফোর্সমেন্ট কেন দেওয়া হয়। দেওয়া হয় কারণ 2 ওয়ে স্ল্যাবের কর্নারে, এক্সটেরিয়র কর্নারে কিছু টুইস্টিং মোমেন্ট বা টরশন তৈরি হয়। ওই টরশনের কারণে ক্র্যাক তৈরি হওয়ার চেষ্টা করে স্ল্যাবে, বা ক্র্যাক তৈরি হয়। এই ক্র্যাক তৈরি ফরমেশন, এটা আসলে বন্ধের জন্য আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দিয়ে থাকি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? স্যার বাসায় দেখলে তখন হয়তো বা যদি কোনো বের হয় তখন আপনাকে জিজ্ঞাসা করবো। কর্নারের যে